হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেউ একজন এসে আকাশের মুখের উপর পানি ঢেলে ঘুম ভাঙিয়ে দিল। আকাশ লাফিয়ে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে আকাশ তো অবাক, কেননা সামনে ঈশা দাঁড়িয়ে আছে। তা দেখে আকাশ বলে, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে। আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি। ঈশা এখানে আসবে কি করে? এটা যেহেতু স্বপ্নই, তাহলে আবার ঘুমাই। আকাশ আবারও ঘুমাতে যাবে, তখন ঈশা আবারও পানি ঢেলে দেয় মুখের উপরে। এবার আকাশ বুঝতে পারে এটা স্বপ্ন নয়। এদিকে আকাশের কথা শুনে ঈশা তো হাসছে। ঈশা, তুই এখানে? আমি স্বপ্ন দেখছি না তো? না ভাইয়া, তুই কোনো স্বপ্ন দেখছিস না। এখন চুপচাপ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামবি। আমি তোর আজকে ভার্সিটি যাব, তাই এখনই তুই রেডি হয়ে নিচে নামবি। আমি কোন ক্লাসে পড়ি আর তুই কোন ক্লাসে পড়স? তোর মাস্টার্স করছিস আর আমি অনার্স দ্বিতীয় বর্ষ। তাতে কি, এখন উঠবি কিনা তাই বল। উঠছি। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। নাস্তা করে ঈশা আকাশের সাথে বের হয়ে যায়। আপনারা এখন ভাবছেন ঈশা কে, তাই তো? চিন্তা করবেন না, গল্পের সাথে থাকুন, বুঝতে পারবেন। ওরা ভার্সিটি আসলে অনেক মেয়ে আকাশের গাড়ির সামনে আসে আকাশের সাথে কথা বলার জন্য, কিন্তু ঈশাকে দেখে ওরা চলে যায় ওখান থেকে। ভালোই মেয়ে পটাচ্ছিস তো। আরে, ওরা জাস্ট লাইন মারার জন্য এসেছে। চল তাহলে ভিতরে নিয়ে যা আমাকে। আকাশ ঈশাকে নিয়ে ভেতরে চলে যায়। তখনই রনির ডাক। ওই আকাশ, এক একদিন এক এক রকমের আইটেম নিয়ে ভার্সিটিতে আসিস? এই কথা বলাতে আকাশ রনির কাছে গিয়ে ওর মুখে একটা ঘুষি দেয়। এতে করে রনির মুখ থেকে রক্ত পড়তে থাকে। বলেছিলাম না ওদের নিয়ে বাজে কথা বলবি না। এই বলে রনি ও আকাশের মধ্যে মারামারি হতে থাকে। রনিকে বেশি মার খেতে দেখে ওর সাথে থাকা বাজে বন্ধুগুলো আকাশকে মারার জন্য ছুটে আসে। আকাশ ওদেরকে দেখে ওখানেই শুয়ে দেয়। প্রতিদিন মার খেতে তোর একটু লজ্জা কি লাগে না? এরপর থেকে যদি পাই, ঈশা চল ভিতরে যাই। এই মারামারি শেষ করে ওরা বাইরে চলে আসতে থাকে। বাড়িতে গিয়ে কিছুদূর আসতেই দেখলো আরেক ঝামেলা, কেননা রকির চাচা মিস্টার কিবরিয়া পতাটকে দাঁড়িয়ে আছেন। তাই গাড়ি থেকে ওরা ওনার সামনে যায়। মিস্টার কেবরিয়া সাহেব, আপনার বাচ্চাকে সামলান, নয়তো এবার প্রতিনিয়ত মার খেতে খেতে একদিন না মরেই যায়। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, তারপর রাজনীতিবিদ। তুই কিনা আমার সামনে আমার ছেলেকে মারার হুমকি দিস? এই তোরা ওকে এখানে মার, যেমনটা ও আমার ছেলেকে মেরেছে। কিবরিয়ার লোক আকাশকে মারতে আসলে আকাশ ওদেরকে মারতে থাকে। এতে করে আকাশ নিজেও কিছু মার খায়, কিন্তু ওদেরকে মেরে ওদের অবস্থা আকাশ পুরো খারাপ করে দিয়েছে। এখন হয়তো আপনারা ভাবছেন কে এই আকাশ, তাহলে একটু ধৈর্য ধরুন, সব কিছু বুঝতে পারবেন। তার জন্য আপনাদের গল্পের সাথেই থাকতে হবে। ওদের মেরে আকাশ গাড়িতে ওঠে। ভাইয়া, বুঝলাম না, তুই বাসা থেকে বের হতে না হতেই দুইবার মারামারি করা শেষ? না জানি বাকি দিনগুলো তো পড়ে গেছে। আর কি কি দেখতে হবে আমাকে কে জানে। দেখ, মারামারি না করলে আমার একটুও ভালো লাগে না। তার উপর কেউ যে মার খাওয়ার জন্য চলে আসে, তাহলে আমার কি করার এতে? বুঝছি, এত শখ নেই তোর মারামারি দেখার। এখন আমাকে কিছু শপিং করিয়ে দে, আমি চলে যাব বাড়িতে। কি? তুই একে তো আমাকে না বলে এখানে এসেছিস, তারপর এখন বলছিস তুই চলে যাবি দুদিন পর? এমনটা হচ্ছে না। ওই দেখ, আমি একা যাব না ওখানে, বুঝছিস? না, বুঝি নাই। কি? তুই একা যাবি না, সেই ব্যাপারটা। দেখ, তোর সাথে আমি এত ক্যাচাল করতে পারবো না। 2 দিন পর চলেই যাব, তাই এই 2 দিন আমাকে তুই এই শহরটা ঘুরিয়ে দেখাবি, আর আমার যা যা লাগবে সবকিছু কিনে দিবি। দেখ, আমি তোকে কিনে দিতে মানা করিনি, তুই এসেছিস, আরো 1 মাস থাক। না ভাইয়া, সামনে পরীক্ষা, তাই বেশি দিন থাকতে পারবো না। আকাশ কি করবে বুঝতে পারছে না, তাই ওখান থেকে একটা শপিংয়ে যায়। ওখানে আকাশ ঈশার পছন্দ অনুযায়ী অনেক ড্রেস, কসমেটিক আর অনেক কিছু কিনে দিয়ে থাকে। এদিকে ঈশাও আকাশের জন্য অনেক কিছু ড্রেস নেয়। আমার জন্য কেন? তুই চুপচাপ থাকতে পারিস না? আকাশ চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। আকাশের কাছ থেকে কার্ড নিয়ে কাউন্টারে দিয়ে দেয়। ওনারা বিল ডলারগুলো রেখে কার্ড দিয়ে দেয়। শপিং মলের সামনে কয়েকটা ছেলে খারাপ খারাপ কথা বলছে। ও ভাইয়া, এখানে এসে শান্তি নেই। এই যে মেয়েদের টিজ করা, এদের জন্য তো বের হওয়াই মুশকিল। দাঁড়া, ওদের ব্যবস্থা করতেছি। থাক ভাইয়া, এমনিতেই 2বার মারামারি করা শেষ, আর লাগবে না ভাইয়া, চল এখান থেকে। আকাশ ঈশার ওখান থেকে চলে আসতে যাবে, তখন আসার আগে ওই ছেলেগুলোর গায়ে থাপ্পড় দিয়ে দেয় আকাশ। ভাইয়া, তোকে না মানা করছি? ওরা তোকে বাজে কথা বলেছে, ছেড়ে দি কি করে? তুইও না?
ওরা ওখান থেকে চলে আসে বাড়িতে এসে ঈশাও রুমে চলে যায়। এদিকে ঈশা কেন এসেছে, কখন এসেছে, আকাশের পরিচয় তা আপনাদের একটু পরেই বলছি। এখন একটু ফ্রেশ হয়ে আসি, কিছুক্ষণ অপেক্ষা করুন। চলুন এবার আকাশের পরিচয় দিই। আকাশের পুরো নাম হলো পারভেজ হোসেন আকাশ, আমাদের গল্পের হিরো। আকাশের আব্বু এই শহরে ব্যবসা করে। এই শহরের সবাই ওনাকে শাহজাহান চৌধুরী নামে চেনে। ওনার স্ত্রী মানে আকাশের আম্মু মিসেস পারুল আক্তার, উনি হাউসওয়াইফ। বাড়ির সব কাজের লোকেরা করলেও রান্নাটা উনি নিজে হাতেই করেন, কেননা আকাশ ওর মায়ের রান্নাই বেশি খায়। আকাশদের আরও কয়েকটা কোম্পানি আছে এই শহরে। উনি এখানকার ধনী লোকেদের মধ্যে তৃতীয় স্থানে আছে। বাকি রইল ঈশার পরিচয়। ঈশা হলো আকাশের ফুফাতো বোন, যে বর্তমানে আকাশদের বাড়িতে এসেছে কয়েকদিনের জন্য বেড়াতে। ঈশার সম্পর্কে বাকি তথ্য পরে জানতে পারবেন। বাকি রইল গল্পের নায়িকা, তার সম্পর্কে আরও পরে আপনাদেরকে বলবো। এখন আপাতত গল্পে ফেরা যাক। ঈশা রান্নাঘরে গিয়ে ওর মামনির চোখে হাত দেয়। কে আমার চোখে হাত দিয়েছে? এইদিকে কেউ কিছু বলছে না, তাই আকাশের আম্মু ভালো করে হাত ধরে বুঝতে পারেন। আরে ঈশা, তুই এখানে কখন এলি? আমাদেরকেও তো একটু জানালি না। এই কথা আকাশের আম্মু একটু আশ্চর্য হয়। কি ঈশা, সকালে এসেছিস অথচ আমার সাথে এখন দেখা করছিস? সকাল থেকে কোথায় ছিলি তুই? আম্মু তাহলে শোনো। তারপর আকাশ সকাল বিকাল ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো আম্মুকে বলে, শুধু মারামারি করেছে তা বাদে। এটা কিন্তু ভালো করিসনি তুই ঈশা। একে তো সকালে এসে এখন আমার সাথে দেখা করছিস, তার উপর বলছিস 2 দিন পর চলে যাবি। তুই এখানে 1 মাস থাক আগে, তারপর আমি ভেবে দেখব তোকে পাঠানো যায় কি না। দেখো মামি, সামনে আমার পরীক্ষা, তার উপর সব কসমেটিক শেষ। তাছাড়া পরীক্ষা দেওয়ার সময় তো একটু সেজে গুজে যেতে হবে, তাই না? তুই কি পরীক্ষা দিতে যাবি নাকি ছেলে পটাতে? দুটোই। ঈশা ওখান থেকে চলে যায়। এইদিকে আকাশের কল আসাতে আকাশ চলে যায় নদীর পাড়ে, কেননা এই নদীর পাড়ে আরও একটা পাহাড় আছে। ওই পাহাড়ের ভিতরে আকাশ আরেকটা রাজ্য চালায়। ওই রাজ্যটা হলো মাফিয়া কিংয়ের রাজত্ব। মাফিয়া জগতে সবাই আকাশকে একে নামেই চেনে, কেননা একে নাম শুনলে বাকি সব মাফিয়া ভয় পালায়। ওখানে যেতেই সবাই একে নামে জয়ের ধ্বনি দেয়, কেননা একে সবসময় কালো পোশাক পরে থাকে, মুখে থাকে সবসময় মাস্ক। একে চেয়ারে বসে পড়ে। আমরা হয়তো কয়েকদিনের রাজত্ব চালাতে পারবো না কিছু সমস্যার কারণে, হয়তো আমি দেশের বাইরেও যেতে পারি। তাই ততদিন আসিফ আমার দায়িত্ব পালন করবে। আমি ওর সাথে যোগাযোগ করব। নিজে থেকে আমার সাথে কেউ যোগাযোগ করতে যাবেন না। আকাশ ওখানে আরও কিছু কথা বলে চলে আসে। এই দিকে 3 দিন কেটে যায় ঈশার পরীক্ষার সামনে। তাই ঈশার আম্মু আকাশের আম্মুকে কল দিয়ে জানায়, ভাবি একটা কথা বলার ছিল। কি কথা? এরপর ঈশার আম্মু সব কথা শুনে আকাশের আম্মু রাজি হয়ে যায়। এইদিকে ঈশা নিচে নেমে আসে, ওর জিনিসপত্র গুছিয়ে আকাশের সামনে এসে বলে, ভাইয়া আমি চলে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাবি। চল আমি তোকে এয়ারপোর্টে দিয়ে আসি। হ্যাঁ চল। আম্মু আমি ঈশাকে এয়ারপোর্টে দিয়ে আসতেছি। ঠিক আছে, সাবধানে যাবি। ওখানে গিয়ে কোনো মারামারি করবি না। কোন জায়গার কথা বলতেছো? কোনো জায়গায় না। আকাশ ঈশাকে নিয়ে গাড়িতে বসে। এইদিকে ওরা কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে আসে। আকাশকে এয়ারপোর্টের সিকিউরিটি এবং সবাই চেনে, তাই ঈশাকে নিয়ে ভেতরে চলে যায়। বোন আমার, সাবধানে যাবি। বাসায় গিয়ে কল দিবি। আমি তাহলে এখন যাই। তা হচ্ছে না ভাইয়া, কারণ তুইও আমার সাথে বাংলাদেশ যাবি। কি? আমি কেন যাব? তুই যাবি কিনা তা বল। ওইদিকে আকাশ ভাবতে থাকে, যদি না বলি দিই তাহলে ঈশা কষ্ট পাবে, আর যদি হ্যাঁ বলি তাহলে ঈশা খুশি হবে। কিন্তু আমি তো পাসপোর্ট শার্ট প্যান্ট কিছুই আনিনি, তাই রাজি হয়ে যাওয়াটাই ভালো হবে। কি ভাবছিস? ভাবছি আমি যাব কি করে, আসার সময় তো কিছুই আনিনি। আমি জানতাম আমার কিছুই বলবি, তাই আসার সময় পাসপোর্ট নিয়ে এসেছি তোর। বাকি রইল শার্ট প্যান্ট, ওইগুলো তোকে দেশে নিয়ে গিয়ে কিনে দেবো। আকাশ কোনো উপায় না পেয়ে ঈশার সাথে চলে এলো বাংলাদেশে। কি ভেবেছিল আর কি হয়ে গেল। বাংলাদেশে আসার পর এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলে আকাশের ফুফু ফুফা ওনারা দুজনেই সামনে দাঁড়িয়েছেন। তাই আকাশ ওনাদের পায়ে সালাম করে। সত্যি আকাশ, আমাদের থেকে অনেক ভালো লাগছে, কারণ এই প্রথম তুমি বাংলাদেশে এসেছো। তাও ঈশা অনেক চালাকি করে নিয়ে এসেছে, তাও ভাবি না থাকলে হয়তো সম্ভবই হতো না। ফুফা, এই জন্যই তো বলি পাসপোর্ট ওর কাছে কিভাবে এলো, কারণ পাসপোর্ট তো আম্মুর কাছে থাকে। ভাবি দিয়েছে, এখন কথা না বলে আয় আমাদের বাসায়।
এইদিকে আকাশ চলে আসে ঈশাদের পাশে, কেননা এই প্রথম আকাশ এই বাড়িতে এসেছে। ছোট থাকতে একবার এসেছিল, তখন ঈশার মা বাবা অতটাও বড়লোক ছিল না। আকাশের আব্বু ওনাদের টাকা দিয়ে সাহায্য করায় আজ ওনারা বাংলাদেশের শত শত কোটি টাকার মালিক। ফুফা, তোমাদের তো অনেক উন্নত হয়েছে দেখছি। হ্যাঁ, তোমার আব্বু আমাদের সাহায্য করায় আজকে আমরা একটা ভালো অবস্থানে আছি। এখন ভিতরে যাই। আকাশ ওনাদের সাথে ভেতরে যায়। আকাশ এখানে সোফায় বসে আছে আর ফুফাদের সাথে কথা বলছে। এইদিকে ঈশা ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ঈশা, ওকে ওর রুমটা দেখিয়ে দে। আকাশ, তুমি ফ্রেশ হয়ে নিচে নেমে এসো। তোমার ফুপু তোমার সব পছন্দের খাবার রান্না করেছে। আচ্ছা ফুফু। আকাশ ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ঈশা একটা লুঙ্গি এনে আকাশকে দেয়। আকাশ ফ্রেশ হয়ে অনেক কষ্ট করে লুঙ্গিটা পরে বের হয়। এতে করে কাজের লোক হতে যারা দেখছে তারাই হাসছে। অনেক কষ্টে লুঙ্গিটা ধরে আকাশ খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে আকাশ ঘুমিয়ে পড়ে, কেননা রাত 11টা বেজে গিয়েছে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে ওর পরে লুঙ্গি নেই। ও তাই তাড়াতাড়ি লুঙ্গি খুঁজে পড়ে নেয়। এইদিকে ঈশা তো দরজা খোলার জন্য তাগাদা দিয়েই চলেছে। আমি 30 মিনিটে আসতেছি। ভাগ্য ভালো লুঙ্গির ভিতরে। উফ, নয়তো মান ইজ্জত সব শেষ হয়ে যেত। ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে নিচে নামে। ওখানে আকাশের ফুফা ও ফুফি ওরা দুজন ঈশা ছিল। তা আকাশ, এখানে থাকতে তোর কোনো অসুবিধা হয়নি তো? কি যে বলো না ফুফা, অসুবিধা হবে কেন? এখন অসুবিধা হচ্ছে এই লুঙ্গি নিয়ে, এটা সামলাতেই তো কষ্ট হচ্ছে। আকাশ কথা শুনিয়ে বাকিরা হেসে দেয়। চিন্তা করিস না ভাইয়া, তোকে আজকে আমাদের এখানে বড় শপিং মলে নিয়ে যাব। ওখান থেকে তোর জন্য ভালো ভালো দেখে পোশাক কিনে দিব। তা না হয় ঠিক আছে, কিন্তু তুই এখানে কেন? এমন পোশাকে কই যাবি? তোকে তো বলাই হয়নি আমি ভার্সিটিতে যাব, তাই তুই আমার সাথে যাবি। ঠিক আছে, কিন্তু শপিং? আচ্ছা চল। ঈশা আকাশকে নিয়ে শপিংয়ে যায়। ওখানে আকাশের পছন্দ অনুযায়ী সব কিনে দিতে থাকে। আকাশের সব কেনা হয়ে গেল। ঈশা চল, হয়ে গেছে। আচ্ছা চল। এইদিকে আকাশ শপিং থেকে বের হয়ে যাবে, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে আকাশের ফোন পড়ে যায় হাত থেকে। ভিড়ের মধ্যে মেয়েটা আকাশের মোবাইল তুলে দেয়। মোবাইল তুলে দেওয়ার সময় আকাশ মেয়েটার হাতে একটা ট্যাটু দেখে। ট্যাটু দেখতে অনেক সুন্দর, তবে রিং দিয়ে আঁকা হয়েছে। ভিড়ের মধ্যে আকাশ মেয়েটিকে হারিয়ে ফেলে। ওখান থেকে বের হয়ে আকাশ চলে আসে ঈশার সাথে ভার্সিটিতে। ভার্সিটির গেট দিয়ে ঈশা ওর গাড়ি নিয়ে ঢোকে। তখন অনেক ছেলে ঈশার দিকে তাকিয়ে থাকে, কেননা ঈশাও কম সুন্দরী নয়। কলেজের 40% ছেলে ঈশাকে পছন্দ করে। ওরা গাড়ি থেকে বের হওয়ার আগেই আকাশ দেখে চারিদিকে সব ছেলেরা ওদেরকে দেখছে। এইদিকে আকাশের মেজাজ তো অনেক খারাপ। প্লিজ ভাইয়া, এখানে এমন কিছু করিস না। এখানে ভালো ছেলেদের সাথে খারাপ ছেলেরাও থাকে। এখানে রাজনীতি পাওয়ারের কারণে ওরা এইসব করার সাহস পায়। তাছাড়া তুই এখানে এসেছিস, আমার সাথে ঘুরে দেখবি, কোনো ঝামেলা করার দরকার নেই। ওই দেশে তোকে সবাই চিনে, কিন্তু এখানে কেউ চিনে না। ওইদিকে আকাশ ভাবে এখানে এমন কোনো মাফিয়া নেই যে আমার নাম শুনেনি। নাম এখন। নামছি। আকাশ ও ঈশা একসাথে নামে। তখন অনেক ছেলে মেয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ভাইয়া দেখছিস ওরা কেমন করে তাকিয়ে আছে? ওদের দিকে না তাকিয়ে ক্লাসরুমে চল। আকাশ ঈশার সাথে ওর ক্লাসরুমে চলে যায়। এদিকে আকাশ বসে আছে ছেলেদের সাথে। তখন অনেকে রুমে ঢুকতে থাকে। হঠাৎ একটা ছেলে মার খেতে খেতে রুমে আসে, আর ওই ছেলেটাকে মারছে একটা মেয়ে। এই মেয়েটির নাম হচ্ছে রোজা চৌধুরী। রোজা ক্লাসরুমের ভিতরে আসে। প্লিজ ভাই, আমাকে ওর হাত থেকে বাঁচান। ওরা আপনাকে মারছে কেন? কয়েকটা ছেলে ইচ্ছে করে ওর গায়ের ওপর আমাকে ফেলে, তাই মেয়েটা আমাকে। বুঝতে পেরেছি। এক্সকিউজ মি, গায়ে পড়ার জন্য কেউ একজনকে এভাবে মারে? আকাশের কথায় রোজা অনেক অবাক হয়, কেননা আজ পর্যন্ত কেউ রোজার সাথে এভাবে কথা বলেনি। সেই জন্য আমি ওকে কেন মেরেছি তাকে এখন তোর থেকে জানতে হবে। হবে। সামান্য গায়ে পড়ার জন্য এভাবে কেউ কাউকে মারতে পারে, তা আপনাকে না দেখলে বুঝতাম না। তোর দেখে অনেক দরদ, তোকেও এর সাথে মনে হয় মারতে হবে। এইদিকে ঈশা ব্যাপারটা বুঝে রোজাকে বলে যাতে ওর ভাইকে কিছু না বলে। এদিকে ঈশার একটা ভাই আছে, তা আজকে সবাই জানলো। বাহ ঈশা বাহ, তোর এমন একটা ভাই আছে, আগে তো দেখলাম না। তা কবে এটাকে আমদানি করলি নাকি? রোজা কথাটা বলে হাসতে যাবে, তার আগে আকাশের হাত গিয়ে রোজার গালে পড়ে। এতে করে পুরো রুমের সবাই নিস্তব্ধ হয়ে যায়, কেননা ঈশার সাথে বাকি সবাই একটু ভয়ে আছে। রোজা ওর আব্বুকে কল দেবে। এরপর কি হবে কি না হবে আপনারা জানতে পারবেন। কি তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি? আর একটা কথা বললে আর একটা চড় দিব। তোর সাহস দেখে অবাক হচ্ছি। প্লিজ রোজা আপু, ভাইয়াকে ছেড়ে দেন। ছেড়ে দিতাম, কিন্তু এখন দেব না, কারণ ও আমার গায়ে হাত তুলেছে। রোজা ওর বাবাকে কল দেয়। উনি কিছু লোক পাঠিয়ে দেয়। ওরা কয়েক মিনিটের মধ্যে রুমে এসে আকাশকে মারতে থাকে। আকাশ ওদের মারতে গেলে, এই তোরা ঈশাকে ধরে রাখ, এই ছেলেটা ওদের কিছু করলে
ঈশার শরীরে হাত দিবি তোরা। ওরা কয়েকজন এসে ঈশাকে ধরে, তাই আকাশ ঈশার সম্মানের দিকে তাকিয়ে মার খেয়ে যাচ্ছে। ওরা মারতে মারতে আকাশকে মাঠের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। বলছিলাম না আমার সাথে লাগতে আসিস না, এখন দেখলি তো কি হলো তোর। রোজা চলে যাওয়ার কিছুক্ষণ পর আকাশের সামনে একটা মেয়ে আসে, হাত বাড়িয়ে দেয় আকাশের দিকে। আকাশ খেয়াল করে ওই সেম ট্যাটু এই মেয়েটার হাতেও। আকাশ মেয়েটার হাত ধরে উঠে বসে। রোজার সাথে ঝামেলা করেছেন তাই তো? আমি তো কাউকে তেমন চিনি না, তাছাড়া আমি এমন কিছুই করিনি। এই জন্য ওর লোকেদের হাতে মার খেলেন। নতুন ছেলে পেলে ওরা এমনই করে। এর মধ্যে ঈশা চলে আসে। ভাইয়া তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি। ঈশা, ও তোমার ভাই হয়? হ্যাঁ ইরা আপু, তবে মামা তো ভাই। চলো ওনাকে হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ চলো আপু। ঈশা আর ইরা আকাশকে নিয়ে গাড়িতে উঠায় এবং হসপিটালে নিয়ে যায়। ডক্টর আকাশকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকে। এই ফাঁকে এবার ইরার পরিচয়টা আপনাদের দিয়ে দিই। ইরা হলো রফিক চৌধুরীর একমাত্র মেয়ে ইরা চৌধুরী। ইরা হচ্ছে আমাদের গল্পের নায়িকা। ইরা এবার অনার্স 4th ইয়ারে পড়ে। ইরা সম্পর্কে বাকি তথ্য পরে জানতে পারবেন আস্তে আস্তে। চলুন এবার গল্পে ফিরে যাক। আচ্ছা, ওরা ওকে মারলো কেন? ইরা আপু আর বলো না, ভাইয়াকে নিয়ে আমি ভার্সিটিতে এসে আমার সাথে ক্লাসরুমে নিয়ে আসছিলাম, কারণ ভাইয়ার নয়তো সময় কাটবে না, তাই ভাবলাম আমার সাথে থাকলে সময় কাটবে। এরপর একটা ছেলে এসে। বন্ধুরা এর পরের ঘটনাগুলো তো আপনারা জানেন, তাই নতুন করে আর বললাম না। কি রোজার গায়ে হাত তোলার কারণে এইভাবে মেরেছে? কিন্তু তোমার ভাইয়ের সাহস আছে বলতে হবে। সাহস আছে কিনা জানি না, তবে ভাইয়া একটু বেশি জেদি, বুঝতেই তো পারছো। তার উপর না জেনে হাত তোলে। আচ্ছা, এখন আফসোস করে কি হবে? তোমার বাবাকে কল দিয়ে এখানে আসতে বলো। তাছাড়া তোমার মামাতো ভাইয়ের বাবা মা ভাই থাকলে ওনাদের আসতে বলো। আসলে ভাইয়া এখানে বেড়াতে এসেছে, তাই ওনাদের বলাটা ঠিক হবে না। বুঝতে পারছি। আচ্ছা চিন্তা করো না, তোমার ভাইয়া আগে সুস্থ হোক তারপর দেখো। সত্যি তুমি না থাকলে একা একা সম্ভব হতো না। থাক এইসব কথা। এরই মধ্যে ডক্টর আসে। দেখুন ওনাকে রক্ত দিতে হবে, A+ রক্ত, তার 250 মিলি হলেই হবে। ডক্টর, আমার রক্তের গ্রুপ A পজিটিভ, আমি রক্ত দিব। চলুন তাহলে। ডক্টর ইরাকে নিয়ে ভেতরে যায়। নার্স এসে রক্ত নিয়ে যায়। এরপর আকাশের শরীরে যে রক্ত দেওয়া হয়। 1 ঘন্টা পর ওরা আকাশকে নিয়ে বাড়িতে চলে আসে। ঈশার সাথে ইরাও বাড়িতে আসে। ইরা এই বাড়িতে আরো অনেকবার এসেছে, তাই এতটা লজ্জা পায়নি। কি হয়েছে রে আকাশের? তেমন কিছু না। ইরা আপু তুমি ভাইয়াকে একটু ধরে উপরে নিয়ে যাও, আমি কিচেন রুম থেকে আসতেছি। এদিকে ইরা আকাশের হাত ওর কাঁধের ওপর দিয়ে নেয়। আকাশের কোমর হাত দিয়ে ধরে উপরে নিয়ে গিয়ে রুমে গিয়ে ইরা আকাশের বিছানায় শুয়ে দিতে গেলে আকাশের ওপর পড়ে যায় ঈশা। ঈশা রুমে এসে দেখে ইরা আকাশের বুকের উপর। ইরা আপু ঘুমানোর ইচ্ছে হলে বিছানায় শুইতে, কিন্তু তুমি তো। চুপ, আমি কি ইচ্ছে করে? থাক আপু, এখন ভাইয়ের শার্ট চেঞ্জ করে দিতে হবে। এইগুলো চেঞ্জ করবে কে? উফ আপু, তুমি শুধু ভাইয়াকে ধরে রাখবে, আমি শার্ট খুলে দিব। আচ্ছা। ইরা ধরে রাখে। ঈশার শার্ট খুলে রেখে দেয়। ইরা এবার আকাশের বুকের দিকে দাঁড়ায়। 6 প্যাক বডি, তার উপর অনেক সুন্দর চেহারা, সাথে বডি। আপু এমন করে দেখলে নজর লেগে যাবে। ঈশার কথা ইরার চোখ ফিরিয়ে নেয় এবং অনেক লজ্জা পায়। চলো আপু, লজ্জা পেতে হবে না, ভাইয়া ঘুমাক, আমরা কিছু কথা বলি। তুমি দুপুরে খেয়ে তারপর বাসায় যাবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কোনো কথা হবে না, চলো আমার সাথে। ইরা কোনো কথা না পেয়ে চলে যায় ঈশার সাথে। ওখানে এখন এরা গল্প করতে থাকে। ওভাবে কিছুক্ষণ যাওয়ার পর দুপুরে খাওয়ার সময় হয়ে আসে। তখন ইরা ও ঈশা খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া শেষ করে ঈশা আকাশের রুমে যায় এবং ওকে খাইয়ে দেয়, সাথে ওষুধ খাইয়ে দেয়। ওষুধ খেয়ে আকাশ ঘুমিয়ে পড়ে। ওইদিকে ঈশা আর ইরা কথা বলছে। আচ্ছা ঈশা, তোমার ভাইয়া কোথায় থাকে আর পরিবারে কে কে থাকে? আসলে ভাইয়াকে আমি নিয়ে এসেছি, সামনে পরীক্ষা তো, সেই জন্য ভাইয়া আমাকে পড়া বুঝিয়ে দিবে, কিন্তু আমি ক্লাস করার জন্য তো ভার্সিটিতে যেতে হবে, কিন্তু ভাইয়া একা একা, তাই আমার সাথে নিয়ে গেছি। বুঝতে পারছি, কিন্তু এরপর থেকে ভার্সিটিতে গেলে আবার তো মারবে। আপু তোমার তো কোনো কাজ নেই, তাই বলছিলাম কি ভাইয়াকে যদি তোমার সাথে আমাদের শহরটা ঘুরিয়ে দেখাতে, তাহলে সময়টাও কাটতো। কিন্তু ঈশা তুই তো জানিস আমি ছেলেদের একদম বিশ্বাস করতে চাই না, এদের সুযোগ দিলে গায়ে দেওয়া শুরু করে দেয়। চিন্তা করো না ইরা আপু, আমার ভাইয়া অন্য সবার মতো না, তুমি ভাইয়ার সাথে ঘুরলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে কাল আমি ওকে নিতে আসবো।
এখন আমি যাই। সত্যি আপু, তুমি অনেক ভালো। ইরা চলে যায়। রাতের বেলা আকাশ ঘুম থেকে উঠলে ঈশা আকাশকে সবকিছু বলতে থাকে। আকাশ প্রথমে না করেছিল, কিন্তু পরে রাজি হয়ে যায়। পরের দিন সকালে ঈশা রেডি হয়ে ভার্সিটিতে যায়। ওইদিকে ইরা আসে আকাশকে নেওয়ার জন্য। আকাশ ইরার সাথে বেরিয়ে পড়ে, তবে সাথে কোনো গাড়ি নেয়নি, কারণ গাড়ি হলে ঘুরে মজা পাবে না। ওরা এবার একটা রিক্সা রাখবে। ইরা রিক্সাতে উঠে প্রথমে আকাশকে পরীক্ষা করতে চেয়েছিল যে আকাশ কীরকম ওর সাথে মিশতে চায়। এখানে উঠে বসেন। আকাশ ওখানে বসে ওঠে, রিক্সা চালাতে থাকে। ইরা ইচ্ছা করে আকাশের সাথে শরীরে টাচ খায়, যাতে করে আকাশের মতলবটা বুঝতে পারে। এভাবে কয়েকবার টাচ খাওয়ার পর আকাশ রিক্সাওয়ালাকে থামতে বলে। এই যে ভাই, রিক্সা থামান। কোনো সমস্যা? আসলে এভাবে গেলে আপনি যেভাবে আমার সাথে টাচ হচ্ছে তার উপর জায়গা কম। এভাবে একটা মেয়ের সাথে। বুঝতে পেরেছি, আপনি চাচ্ছেন আমার শরীরের সাথে যেন আপনার শরীর টাচ না হয়, তাই তো? হ্যাঁ, তাই। আকাশের কথা ইরার অনেক ভালো লেগে যায়। তাই ইরা এই প্রথম কোনো মেয়ের টাচ কোনো ছেলে মেনে নিতে চাইছে। দেখতে ছেলের স্মার্ট, কিন্তু খারাপ না, ভদ্র আছে বলতে হবে। কিছু বলছেন না যে? আচ্ছা, আমাদের দুজনের মাঝখানে যদি ব্যাগ দিয়ে দিই তাহলে তো কারো সমস্যা নেই। আচ্ছা, দিন তাহলে। এবার ইরা ব্যাগ দিয়ে আকাশ উঠে পড়ে। এভাবে ব্যাগের কারণে ওদের কারোর সাথে কারোর টাচ লাগছে না। ওরা রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাবে। আকাশ তার ওয়ালেট থেকে পাউন্ড বের করে রিক্সাওয়ালাকে দেয়। রিক্সাওয়ালা পাউন্ড থেকে কিছু বুঝতে পারছে না, তাই আকাশের হাতে পাউন্ড দিয়ে দেয়। এদিকে ইরা ব্যাপারটা বুঝতে পেরে টাকা দিয়ে দিলে রিক্সাওয়ালা টাকা নিয়ে চলে যায়। এটা কি হলো? কোথায় কি হলো? এই যে আপনি ছোট একটা নোট দিলেন, উনি নিয়ে নিল, অথচ আমি অনেক বড় নোট দিলাম, আমারটা কেন নিল না? ব্যাপারটা হচ্ছে আপনার কাছে যে নোট আছে ওটা এখানে চলে না, তাই ব্যাংকে গিয়ে এই নোটটা ভাঙিয়ে নিয়ে তাহলেই হবে। চলুন তাহলে। আকাশ ইরার সাথে যেতে থাকে ব্যাংকের দিকে। পথে কয়েকটা ছেলে ইরাকে বাজে বাজে কথা বলছে। আকাশ দাঁড়িয়ে গেলে ইরা আকাশের হাত ধরে টেনে নিয়ে গেল। এইদিকে ছেলেগুলো আকাশের পিছু পিছু আসতে থাকে। ওরা ব্যাংকের সামনে প্রায় চলে এসেছে। একটা কাজ করুন। আকাশ বান্ডিল বের করে সেখান থেকে 5টা নোট নিয়ে ইরার হাতে দেয়। ইরা নোট 5টা নিয়ে ব্যাংকের ভিতর ঢুকে যায়। ইরা ভেতরে যাওয়ার পর আকাশের ছেলেগুলোকে মারতে থাকে। ওদের মেরে অনেকের হাত ভেঙে দেয়। এই নিয়ে ইরা ক্যাশ কাউন্টারে 5টা নোট দেয়। ওরা 5টা নোট দেখে হিসাব করে ইরাকে 1 বিটকেস টাকা দেয়। এতে করে ইরা অবাক হয়। আপনারা ভুল করছেন না তো? 5টা নোটের বিনিময়ে 48 লাখ টাকা দিচ্ছেন? ইরার কথায় সে আবারও চেক করে, দেখে সব ঠিক আছে। ইরা পরে ওখানে একটা নোট ভাঙিয়ে বাকি নোটগুলো টাকাগুলো নিয়ে বেরিয়ে আসে। এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে, তাই ওর হাতে বাকি 4টা নোট দিয়ে দেয়। আকাশ ওইগুলো রেখে দেয়। এবার বাকি টাকা আকাশের হাতে দিলে আকাশ ওইগুলো ব্যাগে রেখে দেয়। কি ব্যাপার, বাকি 4টা নোট ফিরিয়ে আনলেন? তো কি করব, এই 4টা নোট দিলে হয়তো আমাকে টাকা মাথায় বয়ে আনতে হবে। একটা নোটে এতগুলো বান্ডেল? তাহলে চলেন পার্কে গিয়ে বসি। চলেন। এই দেখি ইরা ভাবে, একটা নোটে 17টা ব্যান্ডেল হলো। যদি এর কাছে থাকা পুরো ব্যান্ডেল যদি টাকাই করি তাহলে তো বড় বড় ট্রাকে করে টাকা নিয়ে ঘুরতে হবে। তাই যাই হোক, ছেলেটা অনেক সহজ সরল, সাথে অনেক ভদ্রও আছে। কিছু ভাবছেন কি? না, কিছু না, চলেন বসি। ওরা বসে পড়ে, তবে পাশাপাশি। যে আকাশের থেকে একটু আনইজি লাগছে, তাই বারবার সাইডে চাপতে চাপতে পড়ে যায়। ইরা এবার হাসতে থাকে। আকাশ মারিতে বসে এটা হাসি দেখছে। সত্যি মেয়েটা অসাধারণ, কিন্তু সকাল থেকে আমার সাথে এমন কেন করছে? আরে পড়ে গেলেন কেন, উঠে বসেন বলে হাত বাড়িয়ে দেয়। আকাশ ইরার দিকে হাত বাড়িয়ে দিল। ইরা আকাশকে টেনে উঠতে গেলে উল্টে আকাশের উপর পড়ে যায়। সরি, আমি ইচ্ছে করে আপনার কোনো দোষ নেই। আসলে আমি মেয়ে হয়ে আপনাকে টেনে তুলতে পারি বলেন? এখন যদি আমার বুকের উপর থেকে সরে দাঁড়ান তাহলে আমি উঠতে পারি। ইরা তাকিয়ে দেখে আকাশের বুকের উপর, তাই তাড়াতাড়ি করে উঠে যায় এবং আকাশও উঠে যায়। আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে পারলে ভালো হতো। ফুচকা খাবেন? ফুচকা কি? চলেন ওখানে গিয়ে বসে বসে খাই। ওরা ফুচকা দোকানে গেলে ফুচকা খেতে থাকে। এরপর অনেক মজা তো। আরো খাবেন? হ্যাঁ, খাবো। থাকে। এরপর ফুচকা বানাতে থাকে, সাথে ওরা খেতে থাকে। এবারে 30 প্লেট ফুচকা খাওয়া শেষ। আকাশ একটা বান্ডিল এগিয়ে দিয়ে বলে, ওনার বিল দিয়ে দিন। তাই বলে পুরো ব্যান্ডেল দিয়ে দিবেন? আমি তো জানি না। নিন, আমি দিচ্ছি। ওরা বিল দিয়ে কিছুক্ষণ গল্প করতে থাকে। এর মধ্যে ঈশা কল দিয়ে ইরা ওখান থেকে উঠে গিয়ে পাশে কথা বলে। ইরা আপু, কোথায় আপনি? এই তো আমরা শাহবাগ রমনা পার্কে। কেন বলতো? না, ভেবেছিলাম আড্ডা দিব, কিন্তু এখন তো আর হচ্ছে না। আচ্ছা, তোর ভাই দেখি কিচ্ছু বোঝে না।
আজকে আমাকে টাকা ভাঙাতে ব্যাংকে পাঠায়। এরপর কি হয়েছিল তা তো আপনারা সবাই জানেন, তাই নতুন করে কিছু বলেনি। আসলে ভাইয়া প্রথমে এই দেশে এসেছে, তাই টাকা সম্পর্কে কিছু চিনে না। আপনি একটু দেখিয়েন, নয়তো এই 17 বান্ডেল আজকে হয়তো দেখবেন শেষ করে ফেলেছে। একটু আগে ফুচকা খেয়েছিলাম, ওখানে পুরো একটা ব্যান্ডেল টাকা দিয়েছিল। তার উপর রিক্সাওয়ালাকে এই দেশের ডলার দিচ্ছিল। রিক্সাওয়ালা যদি নিয়ে নিত, তা যদি ব্যাংকে দিত, তাহলে এই 17 লাখ টাকা পেয়ে যেত। আচ্ছা, ভাইয়া এখন কোথায়? এই তো ব্রেঞ্চে বসে আছে। কথাটা বলে তাকিয়ে দেখে আকাশ নেই, তাই কল কেটে দিয়ে খুঁজে থাকে। কিছু দূরে গিয়ে দেখে আকাশ কতগুলো পথ শিশুদের হাতে একটা করে টাকার বান্ডিল দিচ্ছে। 5টা শিশু হাতে 5টা বান্ডিল। পাশে ওদের মা বাবা এগিয়ে এসলো, তখনই রে ওনাদেরকে বলে, দেখুন উনি এই দেশে থাকে না, তাই না বুঝে দিয়েছে। এখন ওই টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান দেবেন, এইভাবে ওদের হাতে ভিক্ষা করাবেন না। ওনারা ইরার কথা শুনে চলে যায় ওখান থেকে। ওই দিন ওরা ঘোরাঘুরি করে ইরা আকাশকে বাসার সামনে নামিয়ে দেয়। ভেতরে যাবেন না? আজ না, সকালে আমি আবার আসবো। তাহলে আমি রেডি হয়ে থাকবো। এই নিন, এগুলো আপনি রাখেন। আমাকে কেন দিচ্ছেন? আসলে আমি তো জানি না কি করে খরচ করতে হয়, তাই আপনি সাথে থেকে খরচ করবেন। আমি কিছুটা রেখেছি নিজের কাছে। একটা বান্ডেল দিয়ে বাকিগুলো বাসায় রেখে দেবেন, আর আপনি একটা বান্ডেল নিয়ে কাল বের হবেন। আচ্ছা, তাই হবে। আকাশ বাসার ভিতরে ঢুকে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে অন্যদিকে ইরার বাসায় চলে আসে। আকাশ সন্ধ্যের সময় নিচে নামে। ফুফু, কিছু খেতে দাও। অনেক খিদা পেয়েছে তোর? তাহলে বস, আমি খাবার দিচ্ছি। দাও। সন্ধ্যাবেলায় আকাশ নাস্তা করে বের হয় একটু আশেপাশে দেখবে বলে। বাড়ি থেকে বের হয়ে রাস্তার মাঝে আসে। তখন রোজার সাথে আকাশের দেখা হয়। কি রে, এত তাড়াতাড়ি কি করে ভালো হয়ে গেলি? কেন, খারাপ থাকলে খুশি হতেন নাকি? এই, তুই আবারও শুরু করে দিয়েছিস? ওই দিন আমার বোনের জন্য কিছুই করিনি। আজকে যদি কিছু করার চেষ্টা করিস তো এখানেই তোকে উচিত শিক্ষা দিব। আকাশের কথা শুনে রোজা হাসতে থাকে। কি, তুই আমাকে মারবি? এত সাহস তোর? তুই জানিস না আমি কে, কি করতে পারি আমি তোর? আর তুই জানিস না আমি কে, তা এখন পথ আটকে না দাঁড়িয়ে সামনে থেকে সরেন। বুঝেছি, আজকেও তোকে একটা মাইর দিতে হবে। এই, তোরা ওকে খাতির যত্ন কর। রোজার কথা ওর লোকজন আকাশকে মারতে আসে, কিন্তু আকাশকে ওদের সবাইকে মেরে ফেলে ওখানেই শুয়ে দেয়। অনেক চেষ্টার পরেও কোনো কিছু করতে পারেনি ওরা। সবাই মার খেয়ে মাটিতে শুয়ে আছে। বলেছিলাম না আমার পিছনে লাগতে আসবেন না। এখন বুঝতে পারছেন আমি কি জিনিস? এবার আপনার পালা। আমার পালা মানে? বারে, ওই দিন যা পারিনি তা আজকে তো করতেই হবে। কি করবেন? আকাশ রোজার সামনে এসে ওখানে সে রোজাকে আবারও একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে রোজা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওই সময় ওখানে রকি আসে। আপনারা তো অনেকেই রকিকে ভুলে গেছেন। রকি হচ্ছে সেই ছেলে যাকে মারার জন্য আকাশ ওদের সাথে মারামারি করে। ভাই, আপনি এখানে? আর রোজা আপু, আপনি এখানে? ওই, আমি এখানে কি জন্য এসেছি তা কি তোকে বলতে হবে? না আপু, আমি তো এমনি এমনি বললাম। ভাইয়া, আপনি এত রাতে এখানে? তার উপর রোজা আপু আপনাকে কিছু করেনি তো? আমার কিছুই হয়নি, তুমি এখন যাও। রকি ওখান থেকে চলে যায়। রকি চলে যাওয়ার পরে আকাশ রোজার কাছে যায়। তাহলে একটা কথা বলি, মেয়ে হয়ে এসব কথা ঠিক না। মেয়েদের শাড়িতে মানায়, এসব ড্রেসে না। তাই ভালো হয়ে যান। এইসব মারামারি করে কী লাভ আপনাদের? শুধু একটু পাওয়ার ছাড়া জীবনে কিছুই পাবেন না। তার উপর সবাই আপনাকে খারাপ ভাববে। এতে করে আপনার কাছের মানুষগুলো আপনাকে খারাপ চোখে দেখবে। আমি যা বলেছি এই কথাগুলো একটু ভেবে দেখবেন। আকাশ ওখান থেকে চলে যায়। এদিকে রোজা ভাবতে থাকে, কে এই ছেলে যে আমাকে একটুও ভয় পায় না? ঈশা তো বলেছিল ওর মামাতো ভাই, কিন্তু এই ছেলেকে দেখে তো একটু আমাদের দেশে মনে হচ্ছে না। তাহলে কি রহস্য আছে এই ছেলের মাঝে, যা আমাকে খুঁজে বের করতে হবেই। রাতে আকাশ বাড়ি ফিরে আসে। ফিরে এসে ঈশার সাথে কথা বলতে থাকে। কেননা আজকে কি করেছে না করেছে সব রকমেরই কথা আকাশ ঈশাকে বলতে থাকে। অন্যদিকে ইরা নিজের রুমে বসে ভাবতে থাকে, ছেলেটা আসলেই অনেক সহজ সরল, কোনো মারামারি করে না, নেই কোনো মেয়ের প্রতি এত ইন্টারেস্ট, যা আজকের আকাশের কথায় ওই আচরণেই বোঝা যায়। সত্যি ছেলেটা অনেক ভালো। ইরা কথাগুলো বলতে বলতে থাকে। তখনই ইরার মা বাবা সব কথা শুনে ফেলে। উনি সব কথা শুনে ইরাকে বলে, কিরে মা, কোনো ছেলে ভালো, কোনো ইন্টারেস্টিং নেই? কিছু তো বুঝলাম না। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না আপু, অনেক রাত হয়েছে, তুমি এবার ঘুমাও। আমি তোকে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা আপু? কাল তোকে দেখতে পাত্রপক্ষ আসবে, তাই তুই কালকে বাড়িতেই থাকবি। কিন্তু আপু। দেখ, ছেলে ভালো, অনেক বড় কোম্পানিতে কাজ করে,
তোকে সুখে রাখবে। বিয়ের পর তোর পড়াশোনা শেষ করার সুযোগ ও দিবে। কিন্তু আব্বু, ওদের কি আমায় পছন্দ হবে? হবে, তুই কাল তৈরি হয়ে থাকিস। ঠিক আছে আব্বু। তাহলে আমি আসি, তুই ঘুমা। এইদিকে ইরার আব্বু চলে গেলে ইরা ঈশানকে কল দিয়ে সব কিছু জানিয়ে দেয় কাল আসতে পারবে না। পরের দিন সকালে আকাশ বসে আছে, কিন্তু এখনও ইরা আসেনি। তাই আকাশ অপেক্ষা করতে থাকে। সকাল 11টা বাজে। ইরা না আসায় ঈশার কাছ থেকে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে ইরাদের বাড়িতে। ওখানে গিয়ে দেখে ইরা বসে আছে আর ওর চারপাশে কিছু লোক বসে আছে। আকাশ বুঝতে পারছে না এখানে কি হচ্ছে, কারণ সব দেশে তো সব রকম হয় না, তাই না? তাই আকাশ ইরার সামনে গিয়ে বলে, আপনি এখানে? আমি 1 ঘন্টা ধরে বসে আছি, কিন্তু আপনি না আসায় ঈশার থেকে ঠিকানা নিয়ে এখানে চলে এসেছি। দেখি আপনি শাড়ি পরে বসে আছেন, কোথাও যাচ্ছেন নাকি? এইদিকে ওখানে থাকা কেউই কিছু বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, কে এই ছেলে? সবার সামনে এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। এই ছেলে কে? তুমি আমার মেয়েকে কি করেছো? না, আমি আকাশ। এরা আমার সাথে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু না আসায় আমি চলে এসেছি। কিন্তু আপনারা এবার বসে আছেন কেন? কোথাও বের হবেন নাকি? এই ছেলে, তুমি কি কিছু বুঝছো না? এখানে কি হচ্ছে? আব্বু, ও এইগুলো বোঝে না। মানে? মানে ও আমাদের দেশে থাকে না, তাই এখানকার রীতিনীতি ও কিছুই জানে না। আসলে ও ঈশার মামাতো ভাই। ঈশার পরীক্ষার সামনে, তাই ও আমাকে বলেছিল এনাকে নিয়ে এই শহরটা ঘুরিয়ে দেখার জন্য। তাই গতকাল ওনাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। আজকেও ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আপু তুমি বলাতে আর যাইনি। এই ছেলে, আজকে আমার মেয়ের বিয়ের কথাবার্তা চলছে, তাই তুমি যখন এসে পড়ছো তখন অনুষ্ঠান শেষ হতে যাবে। ইরার বিয়ের কথা শুনে আকাশের কিছুক্ষণের জন্য খারাপ লাগে, তাই চুপচাপ করে বসে আছে। এইদিকে পাত্রপক্ষের বাবা জানায় ইরার সাথে ওনার ছেলের বিয়ে দেবে না, কারণ ওনারা সন্দেহ করে ইরার সাথে এই ছেলের রিলেশন আছে, তাই এনারা বিয়ে ক্যান্সেল করে দিতে চেয়েছে। প্লিজ আপনারা এমন করবেন না। এই বিয়ে না হলে যে আমি পথে বসে যাব। আপু কি বলছো? আপু ঠিক বলছি। আমি ওনাদের থেকে 35 লক্ষ টাকা নেই ব্যবসার জন্য। ওনারা তোকে আমার সাথে একদিন দেখেছে, তাই ওরা এত বড় লোক। ওনারা জানিয়েছে ওনাদের ছেলের সাথে যদি তোর বিয়ে দেই তাহলে ওনারা এই 35 লাখ টাকা নেবে না। এখন বিয়ে না হলে তো। দেখুন প্লিজ, আপনারা বিয়ে ভাঙবেন না। এই বিয়ে না হলে আমার বাবা এতগুলো টাকা কি করে দেবে? ইরা অনেক রিকোয়েস্ট করার পরও ওরা কোনো কথা শুনে না। তখন আকাশ বলে, দেখুন, আমার জন্য আপনাদের মধ্যে ঝগড়া হচ্ছে, এটুকু আমি বুঝতে পেরেছি। শুধু আঙ্কেল এটুকু বলবো, যে ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে দিতে চাচ্ছেন ওই পরিবার এখনো আপনাদের কথা বিশ্বাস করতে চায় না। তাহলে একবার ভেবে দেখেন সে ছেলে বিয়ের পর কি করবে। তাই আপনি চিন্তা করবেন না, আমি দিয়ে দিচ্ছি টাকাগুলা। আপনি কেন টাকা দেবেন? দেখুন, আপনি অনেক ভালো একটা মেয়ে। আমি চাই না এরকম একটা ছেলেকে বিয়ে করে নিজের জীবনটা এভাবে নষ্ট করে দেন। তাই টাকাটা না হয় আমি দিয়ে দেব, কিন্তু আমার কাছে তো কোনো ক্যাশ নেই, নোট ছাড়া। ইরা না করে না। আকাশ অনেক বোঝানোর পরে ইরা রাজি হয়ে যায়। তাই ইরা রুম থেকে 1 লক্ষ টাকা বান্ডিলও আকাশের কাছ থেকে ওই দেশের 2টা নোট বের করে দেয় এবং পাত্রের বাবা হাতে নোট দিয়ে বলে, এই দিন টাকা, এখানে 2টা নোট, 40,000 টাকা, যা আমাদের দেশে 35 লাখ টাকার বেশি হবে। বাকি 1 লাখ টাকার তার সুদ। এবার বুঝতে পেরেছেন? ওর কাছে থাকা সামান্য 2টা নোট দিয়ে যদি আপনার সব ঋণ শোধ হয়ে গেল, তাহলে বুঝে দেখেন ওর কাছে এই একটা বান্ডেল তাহলে কত টাকা থাকতে পারে। তা ক্যালকুলেট দিলেও গণনা করতে পারবেন না। ও শুধুমাত্র এই টাকা 2 মাস খরচ করবে বলে এনেছিল। যদি ও আমাদের দেশের টাকা সম্পর্কে কিছুই বোঝে না, ও যদি জানতো এখানে ওর একটা নোট দিয়ে আপনাদের মতো পরিবার 4 থেকে 5 মাস খেতে পারবে, তাহলে ও সাথে করে এতগুলো টাকা আনতো না। কিন্তু কারোর অপমানের প্রতিবাদ করতে ঠিকই বোঝে। তাই আপনারা এবার আসতে পারেন। ওনারা ব্যাপারটা বুঝতে পেরে বের হতে যাবে, তখন ইরা বলে, আসল কাজটাই তো আপনাদের দেখানো হয়নি। কথাটা বলে ইরা ওখানে সবার সামনে আকাশকে জড়িয়ে ধরে, সাথে সবার সামনে আকাশকে চুমো দেয়। এইদিকে আকাশ কিছুই বুঝছে না কি হচ্ছে ওর সাথে, তাই আকাশ ওখানেই দাঁড়িয়ে থাকে। এইটা দেখতেই তো চেয়েছেন, নিন এবার আসতে পারেন আপনারা। ওনারা টাকা নিয়ে চলে যায়। ওরা যাওয়ার পর ইরা আকাশের হাত ধরে সোফার উপরে উঠে বসে। এখন ইরার আব্বু কিছু বলছে না। এখানে বসেন, আমি ড্রেস চেঞ্জ করে আসি, তারপর বের হব। আচ্ছা, এরকম ভাবে বের হওয়া যায় না? কেন বলুন তো?
আসলে ওইরকম আপনাকে অনেক সুন্দর লাগছে। কিন্তু আপনাকে খারাপ লাগছে। আমাকে দেখতে খারাপ লাগছে কেন? ইরা আকাশের মুখে লেগে থাকা লিপস্টিকের দাগ মুছে দেয় ওর শাড়ির আঁচল দিয়ে। যদিও তখন ইরার বাবা ওখানে ছিল না, উনি নিজের রুমে চলে গেল। এখন ঠিক আছে, চলুন তাহলে এবার ঘুরতে যাই। আচ্ছা চলুন। ইরা আকাশের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে আসে। ওরা এখান থেকে একটা রিক্সা নেয়। রিক্সায় ওরা দুজনেই বসে পড়ে। রিক্সায় বসে ইরা আকাশের কাঁধে মাথা রাখে। যদিও আকাশ একটু দূরে সরে বসতে চাইছিল, কিন্তু ইরা ততই কাছে এসে বসতে চাইছে। ইরা আকাশের এক হাত ধরে রেখেছে ওর সাথে, আর আকাশের কাঁধে মাথা রেখে বসে আছে। এইদিকে আকাশেরও কেমন যেন ভালো লাগা কাজ করছে। ওই দিন ওরা ভার্সিটিতে যায়। ওখানে অনেকেই আজকে ইরার দিকে তাকিয়ে আছে, কেননা ইরা আজকে অনেক সুন্দর করে সেজেছে। তাই অনেকগুলো কাপল পিক তুলে নেয়। আকাশ ওই ছবিগুলো ওর বাবা মাকে পাঠিয়ে দেয়। সবাই আপনার দিকে যেভাবে তাকিয়ে আছে, এ নিন, এটা মুখে লাগিয়ে নিন। ইরা ওর মুখে একটা মাস্ক পরে নেয়। এইদিকে রোজা এখানে চলে আসে। কি রে, গতকাল আমাকে থাপ্পড় মেরে এখন অন্য মেয়েকে নিয়ে এখানে এসেছিস? তোকে তো আমি দেখে নেব। ওই সময় ওখানে ঈশা চলে আসে। দেখুন রোজা আপু, ভাইয়াকে কিছু করবে না। ভাইয়া এমনিতেই কালকে দেশে ফিরে যাবে, তাই প্লিজ আপু ভাইয়াকে কিছু করবেন না। এইদিকে আকাশ কাল চলে যাবে শুনে ইরার অনেক খারাপ লাগে। এই সময় রোজা ঈশাকে কিছু জিজ্ঞেস করে। ঈশা রোজার প্রশ্নের উত্তর দিয়ে দেয়, কারণ ওই দিন ইরাকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসে ওর ফুফুর বাসায়। ওখানে আকাশ নিজের সব কিছু ঘুমিয়ে নেয়, কেননা কাল চলে যাবে সেজন্য। এদিকে ইরা তো ওর রুমে কান্না করতে করতে শেষ, কেননা আকাশ চলে গেলে কবে আসবে তা আকাশ নিজেও জানে না। পরের দিন সকাল সকাল আকাশ ইরাদের বাড়িতে আসে। ওখানে আকাশকে দেখে অন্যরা একটু অবাক হয়। আকাশ ওদের সবাইকে ডেকে নিয়ে সবার সামনে বলে, আঙ্কেল আন্টি, আমি ইরাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি আমার দেশে। ও আমার সাথে ওখানে থাকবে, আর আমি ওকে বিয়ে করতে চাই। এখন আপনারা রাজি থাকলে আমি আজই ওকে নিয়ে যাব। ইরা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিয়ের আগে তোমার সাথে ওই বাড়িতে থাকলে লোকে। আঙ্কেল, আমাদের ওখানে কোনো সমস্যা নেই। তাছাড়া ও ওখানে আম্মুর সাথে বা একা একটা রুমেও থাকতে পারে। ঈশার পরীক্ষা শেষ হতে আরও 10 দিন বাকি আছে। 10 দিন পরেই আমাদের বিয়ে হবে। আপনারা দুজন ঈশার সাথে কথা বলে ফুফু ও ফুফা ওনাদের সাথে করে চলে আসবেন আমাদের বাড়িতে, আর আমি ওকে এখন নিয়ে যাব। এখানে থাকলে ওই ছেলেটা ইরার ক্ষতি করতে পারে। এই দেখে ইরা রাজি হয়ে যায়। ইরার ওর সব জামা নিয়ে আকাশের সাথে বেরিয়ে পড়ে। ওদের বিদায় জানানোর জন্য বাড়ির সবাই এয়ারপোর্টে চলে এসেছে। ইরা ওর মা বাবাকে ধরে কান্না করছিল। দেরি হয়ে যাওয়াতে আকাশ ইরাকে নিয়ে ভিতরে ঢোকে। ভিতরে গিয়ে সবকিছু ঠিকঠাক করে ওরা প্লেনে গিয়ে বসে। প্লেনে ওরা অনেক গল্প করতে থাকে। সবকিছু শেষ হতে হতে ওরা আমেরিকায় চলে আসে। এখানে এয়ারপোর্টে 5টা গাড়ি এসেছে আকাশদের নিয়ে যাওয়ার জন্য। আকাশ, এতগুলো গাড়ি কেন? বাড়ি গাড়ি না থাকলে যাবো কি করে? তাই বলে এতগুলো গাড়ি? এতগুলো গাড়ি শুধু তোমার জন্য। তাই কোনো কথা না বলে ওরা গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে থাকে। ইরা আকাশকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। এইভাবে ইরা ঘুমিয়ে যায় কিছুক্ষণের জন্য। 1 ঘন্টা পর ওরা একটা রেস্টুরেন্টের সামনে এসে নামে। ইরার ঘুম ভাঙায় আকাশ। আমরা কি চলে এসেছি? না। তাহলে এখানে এসে থামলে যে? এখান থেকে কিছু খেয়ে তারপর আবার রওনা দিব, আর 2 ঘন্টা লাগবে যেতে। তাই ভাবলাম কিছু খেয়ে যাই। তার উপর সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই এখন চলো ভিতরে যাই। একটা কথা বলবো? কি কথা বলো? আমি এভাবে ভেতরে গিয়ে খেতে পারবো না, তাই খাবার যদি এখানে নিয়ে আসতে। ওহ, এই ব্যাপার চিন্তা করো না, আমি ওদের বলে দিচ্ছি, ওরা তোমার জন্য খাবার নিয়ে আসবে। তুমি এখানে কেন খাবে? তুমি ভেতরে খেয়ে আমার জন্য খাবার নিয়ে আসো। তুমি যখন ভিতরে খাবে না তখন আমি আর গিয়ে কি করব? তাই কোনো কথা না। ওদের খাবার আনতে বললো ওরা। প্রয়োজনীয় সব জিনিস কিছু নিয়ে আসে গাড়িতে। গাড়িতে ওরা দুজন খেতে থাকে। আকাশ ইরাকে খাইয়ে দিচ্ছে আর ইরা আকাশকে। ওরা দুজনকে খাওয়ানো শেষ হলো। আচ্ছা, তোমার মা বাবা কি আমাকে পছন্দ করবে? ওনারা পছন্দ করেছে বলেই তো তোমাকে নিয়ে যাচ্ছে বাসায়। কি? ওনারা কখন দেখলো আমাকে? আমি ছবি দিয়েছিলাম যেদিন আমি তোমাদের বাড়িতে যাই ওই দিন। তারপর তো আমরা ঘুরতে গিয়েছি, তখন যে ছবিগুলো তুলেছি ওইগুলো। তারপর বাবা মা তোমাকে পছন্দ করেছে। আমি তো ভেবেছি আমি এখানে এসে ঈশার পরীক্ষার পর গিয়ে তোমাকে নিয়ে আসবো, কিন্তু তা আর হলো না। তাই ভাবলাম তুমি রাজি হলে আজকে নিয়ে আসবো। প্ল্যানিং তাহলে আগে থেকে করে রেখেছো? রাত 8টায় ওরা বাড়িতে ঢোকে। আকাশদের বাড়ির চারদিকে বিভিন্ন রঙের লাইট জ্বলছে, দেখতে জাস্ট অসাধারণ। আকাশের আম্মু উনি দরজা খুলে নিজের ছেলের হবু বউকে ঘরে তুলে নেয়। ইরা আকাশের মাকে জড়িয়ে ধরে ভেতরে চলে যায়। আসতে কোনো অসুবিধা হয়নি তো?
না আন্টি, কোনো অসুবিধা হয়নি। ইরা, এ বাড়িতে মোট 15টা রুম আছে। আব্বু তো আম্মুকে ছাড়া ঘুমায় না। তাহলে আমি বরং একাই শোবো এই কয়েকদিন। ঠিক আছে, এখন তোমার রুমটা দেখিয়ে দিচ্ছি। তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, সকালে কথা হবে। তাই হবে। আকাশ ইরাকে নিয়ে রুমে চলে যায়। ইরাকে একটা রুম দেখিয়ে দেয়। ইরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বাংলাদেশের মধ্যে ভার্সিটিতে রোজা যায়। ওখানে রোজা ঈশাকে দেখতে পায়, তাই ওর কাছে যায়। এই ঈশা, এদিকে আয়। জি আপু বলেন। তোর ভাইয়া কই? কেন? ভাইয়াকে দিয়ে কি করবেন? কোথায় আছে তা বল। ভাইয়া ওনার বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়েছে মানে? বাংলাদেশের কোন জেলায় ওর বাড়ি? ভাইয়া বাংলাদেশের বাহিরে থাকে। ডিটেলস বল। এরপর ঈশা রোজাকে ডিটেলসে সবকিছু বলে দেয়। ঈশা সবকিছু শুনে ওখান থেকে চলে যায়। এইদিকে রোজা বাড়িতে এসে জানায় ও আমেরিকা যাবে। ওর কথায় ওর আব্বু রাজি হয়ে গেল। এইদিকে সকাল 11টায় এরা ফ্রেশ হয়ে বারান্দায় বাহিরে যায়। ওখানে গিয়ে তো পুরোই অবাক, কেননা এখান থেকে পুরো সমুদ্র দেখা যায়, তার উপর সবুজ শ্যামল পরিবেশ, যা ইরার থেকে অনেক ভালো লাগে। ইরা নিচে নেমে আরও বেশি অবাক হয়, কেননা ইরা বাড়িটাকে যতটা ছোট বলে মনে করেছিল, বাড়িটা তার থেকে 5 গুণ বড়। ইরা নিচে নেমে আসে, ওখানে দেখে আকাশের আম্মু বসে আছে, তাই ইরা আকাশের আম্মুর কাছে যায়। একটা কথা বলার ছিল। কি কথা ইরা? আকাশ কোথায়? তাছাড়া আমার অনেক ক্ষুধাও লেগেছে। আকাশ সকালে কোথায় যেন বেরিয়ে গেল, বলেছে দুপুর 2টো কি 3টার মধ্যে আসবে, এরপর তোমাকে নিয়ে ঘুরতে যাবে। এখন চলো তোমাকে খেতে দেই। ইরা ড্রয়িং রুমে যায়। ওখানে খাওয়া দাওয়া শেষ করে আকাশের আম্মুকে বলে, আন্টি আমি বাড়িতে কল করব, কিন্তু কিভাবে কল দিব বুঝতেছি না। তার উপর গল্প করার মতো কেউ নেই। বাড়িটা একটু ঘুরে দেখতাম। আগে তোমার বাবা মার সাথে কথা বলো, তারপর বাড়িটা আমি তোমাকে ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে আন্টি। বারবার আন্টি না বলে আম্মু বলে ডাকো। এখন তুমি কথা বলো। আকাশের আম্মু ওখান থেকে চলে আসে। এইদিকে ইরা ওর বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে আকাশের আম্মু পুরো বাড়িটা ইরাকে ঘুরিয়ে দেখায়। সবগুলো রুম এক এক করে চেক করা বাকি, শুধু একটা রুম বাকি আছে। আম্মু এই রুমটা কার? এই রুমে আকাশ থাকে, ও ফিরলে তখন রুমটা দেখে নিও। আচ্ছা, আমি তাহলে আমার রুমে ঢুকে টিভি দেখি। এইদিকে আকাশ ও রাস্তায় চলে আসে। ওইদিকের কোনো খবর পেলে? বস, একটা গোপন খবর পেয়েছি। কি খবর? বস, মিস্টার কিবরিয়ার মেয়ে আমাদের দেশে আবারও ওই ফিরে আসবে, তবে কিবরিয়া আসবে না। কিন্তু কিবরিয়ার মেয়েকে আমি চিনব কি করে? বস, ওইটাই একমাত্র বড় সমস্যা। আচ্ছা, তোমরা খবর লাগাও, আমি এখন বাসে যাচ্ছি। অন্যদিকটা সাবধানে সামলাবে। ঠিক আছে বস। আকাশ এখান থেকে চলে আসে। দুপুরের দিকে আকাশ বাড়িতে এসে ফ্রেশ হয়ে ইরার কাছে যায়। ইরা, তুমি রেডি হয়ে নাও, আমরা কিছুক্ষণ পর বের হব। হ্যাঁ, এই ড্রেসটা পরবে। ঠিক আছে, পরবো। আকাশের রুমে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ইরা রেডি হয়ে আকাশের রুমে এলো। ইরাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, এক কথায় অসাধারণ। আকাশ তো চোখে ফেরাতে পারছিল না। কি দেখো অমন করে? তোমাকে ছাড়া অন্য কাউকে দেখছি না। আমাকে কি আগে কখনো দেখোনি? দেখেছি, কিন্তু এভাবে দেখিনি। রুমে আসো, তোমার রুমের ভিতরটা দেখাই। ইরা রুমের ভিতর গেলে আকাশ ইরাকে রুমের ভেতর ও বারান্দাও দেখাতে থাকে। আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে রোজা এয়ারপোর্টে চলে আসে এবং আমেরিকা আসবার জন্য টিকিট কেটে নেয়। টিকিট কেটে প্লেনে উঠে বসে। কয়েক ঘন্টা পর আমেরিকা এসে পৌঁছায়। এইদিকে আকাশ ইরাকে নিয়ে পুরো বিকাল ঘুরিয়ে দেখতে ব্যস্ত। রাতের বেলা ওরা ডিনার করে বাসায় আসে। ইরা, তুমি গিয়ে ঘুমাও, আমি একটু বাইরে যাব। কি বলছো? রাত 11টা আর তুমি এখন বের হবে? হ্যাঁ, একটু যেতেই হবে। তুমি চিন্তা করো না, রাত 2টার আগে ফিরে আসবো। ঠিক আছে, তবে সাবধানে যাবে কিন্তু। ঠিক আছে, সাবধানেই যাব। আকাশ বের হওয়ার ওর আস্তানে চলে আসে। এখানে এসে আসিফকে প্রশ্ন করে, আসিফ, তোমাকে যা বলেছি মনে আছে তো? জি স্যার, মনে আছে। আমাদের লোক ওকে ফলো করছে। ও কোথায় থাকে তা জেনে গেছি। তাহলে চলো মেয়েটার কাছে যাই, ওকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসি। বস, আপনি নিজে কি এখানে যাবেন? হ্যাঁ, যাবো তো, কারণ ওই মেয়েটার সাথে যদি আরও অনেক লোক থাকে তাহলে তো বুঝতেই পারছো। তাহলে চলেন বস। আকাশ ওদের নিয়ে রওনা দেয় হোটেলের দিকে। এখানে একে লোক এরা শুনে ওই মেয়েটার সব ডিটেলস বের করে দেয়। ওরা ওই রুমের সামনে চলে আসে। দরজা খুলে ঢুকে আকাশ রোজাকে দেখতে পায়। রোজাকে দেখে কি বলবে আকাশ কিছুই বুঝতে পারছে না। এদিকে রোজা বলে ওঠে, আপনারা কারা এখানে? কি করে এলেন?
তার আগে এটা বলো, তুই এখানে কেন এলি? আমি একজনকে ভালোবাসি, তার জন্য আমি এখানে এসেছি। তোর বাবার নাম কি কিবরিয়া? আপনারা আমার বাবার নাম কি করে জানেন? যা বলেছি তার উত্তর দে। হ্যাঁ, কিন্তু আপনারা কে তা তো বলবেন। তা আপনার না জানলেও চলবে। আসিফ, চল তো এখান থেকে। বস, কোনো সমস্যা হয়েছে কি? আসতে বলেছি, আস। ওরা ওখান থেকে চলে আসে। এদিকে আকাশ ভাবে, রোজা এখানে আবার কাকে ভালোবাসে? ও কার জন্য আসতে পারে, তা তো আমাকে জানতেই হবে। এইদিকে ওরা আস্তানায় চলে আসে। ওখানে এসে ওরা নিজেদের কাজ করতে থাকে। তখন আসিফ বলে, বস, এটা তো ওই মেয়েটাই ছিল, তাহলে ছেড়ে দিল যে? এই মেয়েটা বাংলাদেশ থেকে এখানে একটা বাসিটিতে ছোটখাটো মাস্তানি করে বেড়ায়, কিন্তু এখানে কাউকে মারতে আসবে এত সাহস হবে না। মেয়েটা বলেছিল কাউকে ভালোবাসে, তাহলে কে হতে পারে যে ওকে ভালোবাসে? আচ্ছা, তোরা যে যার বাসায় চলে যা। আসিফ, কাল একটা অপারেশন আছে, রাতে চলে আসিস। ওকে বস। আকাশ চলে যায় ওর বাসায়। এখানে এসে আকাশের রুমে চলে আসে। এখানে এসে দেখে ইরা আকাশের রুমে শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ইরার চেহারাটা অনেক মায়াবী লাগছিল। আকাশ ওখান থেকে বারান্দায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ইরা ঘুম থেকে বারান্দায় গিয়ে দেখে ওখানে আকাশ শুয়ে আছে। তাই একটু অবাক হয়, কিন্তু এর থেকে বেশি অবাক হয় আকাশ ইরাকে একবারও ডাকলো না সেজন্য। তাই ইরা আকাশের কাছে যায়। ইরা আকাশের বুকে হাত দিয়ে ডাকতে গেলে আকাশ ইরার হাত ধরে বুকের সাথে মিশিয়ে রাখে। এতে ইরা অনেক সাবধানে হাত ছড়ানোর ব্যবস্থা করে, কিন্তু তাতে কোনো লাভ হলো না। কিছুক্ষণ পর সূর্যের আলো পড়ায় আকাশের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আকাশ দেখে ইরার হাত ওর হাতে লেগে আছে, তাই তাড়াতাড়ি করে ছেড়ে দেয়। আমি বুঝতে পারছি না। কোনো ব্যাপার না, তুমি এখানে কেন ঘুমিয়েছো? কি করব, এসে দেখি তুমি শুয়ে আছো, তাই ভাবলাম তোমাকে ঘুম থেকে জানানোটা ঠিক হবে না, তাই আমি বারান্দায় ঘুমিয়ে পড়েছি। কিন্তু তুমি এখানে কেন আসতে গেলে? আমি তো ঘুম থেকে ভেবেছিলাম একটু বারান্দায় আসি, তাই এখানে এসে দেখলাম তুমি শুয়ে আছো, তাই তোমাকে ডাকতে গেলাম, অমনি তুমি আমার হাত। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমাকে আমার বাসটিতে নিয়ে যাব। সত্যি? হ্যাঁ, তাহলে যাও, এখন ফ্রেশ হয়ে নাও। ইরা ফ্রেশ হতে চলে গেল। এইদিকে আকাশ কিছুক্ষণ ব্যায়াম করে নেয়, কেননা ইরার বের হতে সময় লাগবে। সে সময়টা আকাশ ব্যায়াম করে নেয়। ওরা দুজন রেডি হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। আকাশ ইরাকে নিয়ে ভার্সিটিতে যাচ্ছে। ওখানে গিয়ে আকাশ রোজাকে দেখতে পায়। তার সাথে এই ভার্সিটির সবাই আকাশকে চেনে, তাই অনেকে মারামারি বন্ধ করে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এই মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগে কোথায় যেন দেখেছি। আমার থেকেও তাই মনে হচ্ছে। আরে, এই তো রোজা, যে মেয়েটা তোমাকে ভার্সিটিতে মেরেছে। কিন্তু এই মেয়েটা এখানে কেন এসেছে? একটা কাজ করো, তুমি গিয়ে জিজ্ঞেস করো, আমি গেলে তো। তুমি কি এখনো ভয় পাচ্ছ নাকি? এটা তোমার ভার্সিটি, এখানে তোমাকে ভয় পেতে হবে না। ঠিক আছে, আমি তোমার সাথে যাব, কিন্তু তুমি ওর সাথে কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে রোজার সামনে যায়। রোজা আকাশের সাথে ইরাকে দেখে কিছুটা চমকে ওঠে। এ কি ইরা, তুমি এখানে? তাও আকাশের সাথে কি করে? আমি আকাশকে ভালোবাসি, আর আকাশও আমাকে ভালোবাসে, তাই আমি ওর সাথে এসেছি। কিছুদিন পর আমরা বিয়ে করব। কিন্তু রোজা, তুমি এখানে এলে কেন? আমিও একজনকে ভালোবেসে এখানে এসেছি, কিন্তু এখন তো দেখছি। কে সেই ছেলে? সে হচ্ছে আকাশ। রোজার মুখে আকাশের নামটা শুনে ওরা দুজনেই অবাক হয়, আর সাথে ভার্সিটির অনেকেই তাকিয়ে আছে ওদের দিকে। ভার্সিটির সবাই আকাশের পরিচয় জানে, মেয়েরা তো ভালো করে জানে। আকাশ ভার্সিটির কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, ইনফ্যাক্ট কোনো মেয়ের সাথে কথাও বলে না। তাহলে এই দুটো মেয়ে কারা যাদের সাথে আকাশ কথা বলছে? ব্যাপারটা হাস্যকর না? এখানে এসেছেন আমাকে ভালোবাসতে। প্লিজ আকাশ, আমাকে ফিরিয়ে দিও না। দেখুন, আপনি ভালো করেই জানেন আমি ইরাকে ভালোবাসি, তাহলে কি করে বলতে পারছেন আপনি আমাকে ভালোবাসেন? এইদিকে ওরা কথা বলছে, তখন দূর থেকে কয়েকটা ছেলে ওখানে এসে আকাশের কাঁধে হাত রেখে বলে, কি রে, আগে তো কখনো মেয়েদের সাথে কথা বলতিস না, এখন দেখি দুইটা মেয়ের সাথে, তাও আবার সেই সুন্দরী। কথাটা বলার আগে আকাশ রনিকে একটা ঘুষি মেরে দেয়। এতে করে রনি অনেকটা দূরে গিয়ে পড়ে। কাজটা তুই ভালো করলি না আকাশ। তুই ভালো করেই জানিস। তোকে আমি দেখে নেব। দেখাই যাক। দেখুন রোজা, আপনি আমাকে ভুলে যান, ওটাই ভালো হবে। ইরা, চলো এখান থেকে। আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে। এইদিকে রোজা ভাবতে থাকে ইরাকে আকাশের কাছ থেকে কি করে আলাদা করা যায়। তাই রোজা ঠিক করে এই রনিকে হাত করবে, তাহলেই আকাশের সম্পর্কে সবটা জানতে পারবে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে চলে আসে পার্কে। তুমি এখানে বসো, আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকি। আচ্ছা, থাকো।
ইরা মাথা রেখে শুয়ে পড়লো। অন্যদিকে রকি ওর বন্ধু এবং সাথে করে কয়েকজন ছেলেকে আনলো আকাশকে মারার জন্য। ওরা পেছন থেকে আকাশকে মারতে আসে, কিন্তু তখন ভাগ্য ভালো আকাশ ছবি তুলছিল, তাই পেছনের মানুষটাকে আকাশ দেখতে পেল। ওরা মারতে আসলে আকাশ ওদের হাত ধরে ফেলে, অন্য হাত দিয়ে ওই ছেলেটাকে ঘুষি দিয়ে ফেলে দেয়। এরা তুমি এই নাও ইয়ারফোন, গান শোনো, আমি 3 মিনিটের জন্য আসতেছি। বুঝতে পারছি, আচ্ছা যাও। এরা ওখানে শুয়ে শুয়ে গান শুনছে, এদিকে আকাশ তাড়াতাড়ি করে ওদের কাছে যায়। রকি, তোকে এত মারামারি, তারপর তোর শিক্ষা হয় না? তোকে তো আমি মারবই, সাথে ওই মেয়েটাকেও। ওরা যেই আকাশকে মারতে আসবে, আকাশ পায়ের বুট থেকে বন্দুক বের করে ওদের গুলি করতে থাকে। অনেকে পালিয়ে যাওয়ার সময় পায়ে গুলি লাগে। আকাশ রকিকে অনেক বুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয়, কেননা আকাশ এখানে কোনো গন্ডগোল চায় না। আর এতক্ষণ ওদের মধ্যে যে মারামারি হয়েছিল তা কেউ একজন ভিডিও রেকর্ড করছিল। সে হচ্ছে রোজা। রোজা এতক্ষণ ধরে ওদের ভিডিও করছিল, কেননা রকির সাথে আকাশের শত্রুতা কি তা রোজা ভেবে নেয় রকির থেকে জেনে নেবে। কিছুক্ষণ পর আকাশ ইরার কাছে আসে। ইরা উঠে আবারও আকাশের কোলে শুয়ে পড়ে। এদিকে রকির কিছু লোক রকিকে হসপিটালে নিয়ে যায়। রকিকে হসপিটালে নিয়ে যাওয়ার পর রোজা ও হসপিটালের দিকে চলে যায়। ওইদিকে ওরা আরও অনেক কিছুক্ষণ সময় কাটায়। দুপুরের দিকে আকাশ ইরাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। ওখানে ওরা খাবার খেতে থাকে। খাবার খেয়ে ইরাকে নিয়ে আকাশ বাসায় চলে আসে। এইদিকে রকিকে দেখতে আসে ওর বাবা। ডক্টর, আমার ছেলে কেমন আছে? কিবরিয়া ডক্টরের কাছ থেকে জানতে পারে রকি এখন ঠিক আছে। এদিকে রোজাও রকির কাছে আসে। কেমন আছেন? জি ভালো, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে না চেনারই কথা, আপনার সাথে আকাশের কি শত্রুতা? তাছাড়া আকাশে তো ভালো ফাইট করে কি করে? তখনই রকির আব্বু চলে আসে। কেমন আছিস বাবা তুই? এই তো এখন ভালো আছি। তা এই মেয়েটা কি? জানি না আব্বু, এই মেয়েটি আকাশের সম্পর্কে জানতে এসেছে। তুমি আকাশের কি হও? আমি ওর কেউ না। আপনারা আকাশের সম্পর্কে যতটুকু জানেন প্লিজ আমাকে বলেন। আকাশের আব্বু এই দেশের ধনীদের তালিকায় 3 নম্বরে আছে, আর আকাশ ওনার একমাত্র ছেলে। আকাশ মারামারি একটু বেশি করে, ও চোখের সামনে অন্যায় দেখলে এমনটা করে, যার কারণে আমার ছেলের সাথে ওর প্রতিনিয়ত মারামারি লেগেই থাকে। আমার এইটুকু জানার ছিল, আমি জেনে গেছি। এবার তাহলে উঠি। রোজা ওখান থেকে চলে যায়। ওই দিন আকাশ কি করবে কিন্তু ভেবে পাচ্ছে না, কেননা ইরার সামনে আকাশ মারামারি করতে পারছে না। কেননা ইরা জানে আকাশ অনেক ভদ্র, কিন্তু মুখোশের আড়ালে আকাশ যে অনেক ভয়ঙ্কর তা যদি ইরা জানতে পারে তখন কি হবে, এটাই আকাশ ভাবছে। ওই দিন রাতের বেলায় আকাশ বের হয়ে আসে ওই জঙ্গলের আস্তানায়, কিন্তু ওখানে এসে আকাশ ওর সব লোকদের রেডি হতে বল। আসিফ, সবগুলো লোক কি রেডি হয়েছে? হ্যাঁ বস, সবাই রেডি। এখন শুধু মাত্র আপনি হুকুম দিলে আমরা বেরিয়ে পড়ব। তবে কোথায় যাবেন আর কি পরিমাণে অস্ত্র নিতে হবে তা বলে দেন, তাহলে ভালো হবে। পর্যাপ্ত পরিমাণে সব কিছু নিয়ে নাও। তাই হবে বস। ওরা সব কিছু রেডি করে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে কিছুদূর যাওয়ার পর আকাশ ওদের সবাইকে থামতে বলে। এবার তোমরা সবাই আলাদা আলাদা ভালো যাবে। মনে হচ্ছে আমরা চারিদিক থেকে ওদের ঘিরে ফেলবো, এরপর আমরা ওদের আক্রমণ করব। ওরা সবাই চারপাশ থেকে জায়গাটা ঘিরে দাঁড়ায়। ওরা একে একে যে এই বাসা থেকে বের হতে চায়, অমনি আকাশি লোক ওদের ধরে মেরে ফেলছে। এভাবে অনেক লোককে ওরা মেরে ফেলে, কিন্তু আশ্চর্য কথা হলো মাত্র 5 জন লোককে মেরেছে। এটা জেনে আকাশ আশ্চর্য হয়, কেননা আকাশে জানা মতো এখানে আরও অনেক লোক থাকার কথা, এবং এখানে আজকে নারী পাচার হওয়ার কথা কিবরিয়া হলো রকির বাবা, যিনি রাজনীতির সাথে জড়িত, আবার মাফিয়া গ্রুপের সাথেও জড়িত। আকাশ ওর লোকজনদের নিয়ে ভেতরে যায়, কিন্তু ওখানে কোনো লোক আর নেই। এই তোমরা ভালো করে আশেপাশে খুঁজে দেখো, কোনো গুপ্ত দরজা তো অবশ্যই পাবে। ঠিক আছে বস। ওরা সবাই মিলে গুপ্ত দরজা খুঁজতে থাকে। অনেকক্ষণ পর ওরা গুপ্ত দরজা খুঁজে পেল। ওই দরজাতেই ভেতরে ঢুকতে থাকে। ওখানে গিয়ে ওরা একটা ম্যানহোলের মতো জায়গায় গিয়ে পৌঁছায়। তোমরা 3-4 জন করে এক একজন এক এক টানেলের ভিতরে দিয়ে যাও। যদি ওদের দেখতে পাও তাহলে ফিরে এসে সবাই ঠিক ওই জায়গায় আসবে। তারপর আমরা সবাই মিলে ওখানে যাব, তবে নিচ থেকে কিছু করতে যেও না। ওরা সবাই খুঁজতে থাকে। কিছু দূরে গিয়ে ওরা একটা মুখ দেখতে পায়, তাই ওরা মুখের দিকে যেতে থাকে। ওখানে গিয়ে ওরা কয়েকটা ট্রাক দেখতে পায়, তাই ওই লোকগুলো পিছিয়ে আসে এবং জায়গায় আসে। ওরা ওখানে এসে বাকি লোকদের দেখতে পায়, তাই ওরা সাবধানে ভিতরে ঢুকে যায়। ওখানে গিয়ে ওরা বুঝতে পারে এটা হলো পাহাড়ের ভিতরে রয়েছে, কেননা পাহাড়ের বাহিরে এখনও রয়েছে ওই ট্রাকগুলো। বস, এখানে কি করব? গুলি চালাও, তবে মেয়েগুলোর গায়ে যেন না লাগে। তাই ওরা গুলি চালাতে বললে ওর লোকেদের।
অন্ধকারে আকাশের লোক ভালো দেখতে পাচ্ছিল, কারণ পাহাড়ের বাইরে গাড়িগুলোর কাছে আলো ছিল। ট্রানেদের ভেতরে থাকা লাইটগুলো আর ওরা কেটে দেয়, এতে করে ভেতরে অন্ধকার। আকাশ ওর লোকদের নিয়ে আস্তে আস্তে ভেতরে দিয়ে শুয়ে শুয়ে সামনে এগোচ্ছে। অনেকটা পথ ওরা যেতে থাকে, অনেক লোককেই মেরে ফেলে। তাহলে ওদের যেহেতু মারা শেষ, তাহলে গাড়ির দরজা খুলে দাও। ওরা দরজা খুলে ভিতরে অনেক মেয়েকেই দেখতে পায়, তাই একে একে সবাই বের করে নেয়। ওরা অনেক ভয়ে ছিল। এইদিকে ওদের নিয়ে আকাশ পুলিশ স্টেশনের সামনে নামিয়ে দিয়ে আকাশ চলে যায়। ওইদিকে মেয়েগুলো ভিতরে গিয়ে ওদের ঠিকানা দিয়ে দেয়, এতে করে সকাল হলেই ওদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করবে। ওদের সব ব্যবস্থা করে আকাশ বাসায় চলে আসে। আজকেও এরা আকাশের রুমে শুয়ে আছে, তাই আকাশও বারান্দায় গিয়ে শুয়ে পড়ে। সকালে আকাশ উঠে ফ্রেশ হয়ে নেয়। এদিকে আকাশ দেখে এরা এখনও ঘুমাচ্ছে, কারণ তখন সকাল 7টা বাজে। তাই ইরাকে না জাগিয়ে আকাশ বের হয়ে আসে। আম্মু, আমাকে নাস্তা দাও। কি, তুই আজকে এত তাড়াতাড়ি উঠে গেলি কেন? ঘুম আসছিল না, এখন খেতে দাও। ইরাকে আসার সময় নিয়ে আসছিস। এখন মাত্র 7টা বাজে, তুমি আমাকে খেতে দাও, আমি একটু বাইরে যাব। ও আস্তে আস্তে আমি ফিরে আসবো। আকাশ নাস্তা করে বেরিয়ে পড়ে। আকাশ পথে যেতে যেতে রোজাকে দেখতে পায়, কেননা রোজা আগে থেকেই ওখানে ছিল। তাই আকাশ গাড়ি থামিয়ে রোজার কাছে যায়। রোজা, আপনি এখানে কেন? আর পথ আটকে কেন দাঁড়িয়েছেন? তার আগে এটা বল, রোজা সবসময় একজন ভদ্র ছেলেকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এখানে এসে জানতে পারলাম তুই মোটেও ভদ্র না, সারাক্ষণ মারামারি করিস। যদি এই কথা এরা জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখছিস? যা হওয়ার পরে হবে, কিন্তু ইরাকে না জানিয়ে তোর কি লাভ? লাভ তো আমারই হবে, কারণ এরা তোর জীবন থেকে চলে গেলে আমি তোর জীবনে এন্ট্রি নিব। তোর সাহস তো কম না, তোকে তো আমি। দেখ, আমার সময় যাচ্ছে, তাই আমার সামনে থেকে সর। যেখানে যাওয়ার যেতে পারিস। আমি পার্কের ভেতর মারামারি করার সময় ভিডিও করে নিয়েছি। এই ভিডিওটা যদি এরা দেখে তাহলে সেই সুযোগ তুই কখনোই পাবি না, তাই এখন রাস্তা থেকে সরে দাঁড়া। আকাশের চোখের দিকে তাকিয়ে রোজা ভয় পেয়ে যায়, তাই ওখান থেকে সরে যেতে আকাশ গাড়ি নিয়ে চলে আসে। 1 ঘন্টা পর আকাশ ফিরে আসে বাড়িতে। বাড়িতে হীরার মাথার পাশে একটা প্যাকেট রেখে যায়। হীরা ঘুম থেকে উঠে প্যাকেটটা দেখতে পায়, তাই প্যাকেটটা নিয়ে ওয়াশরুমের ভেতরে চলে যায়। এখানে হীরা প্যাকেটের মধ্যে শাড়ি দেখতে পায়, তাই ওই শাড়িটা পরে নিচে নেমে আসে একেবারে তৈরি হয়ে। ইরা নিচে নামছে আর আকাশ ইরার দিকে তাকিয়ে আছে, কেননা ইরাকে দেখে মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসেছে, কেননা এতটাই সুন্দর লাগছিল যে বলার বাহিরে। কি দেখছো অমন করে? তোমাকে দেখছি, অনেক সুন্দর লাগছে তোমাকে। আগে কি দেখতে খারাপ লেগেছে নাকি? না, কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে। তাহলে চলো নাস্তা করে বেরিয়ে পড়ি, আজকে যাব সমুদ্র দেখতে। সত্যি? তাহলে চলো। নাস্তা তো করেই যাব। পরে করব, আগে চলো। ওরা বেরিয়ে পড়ে সমুদ্র দেখার জন্য। ওরা ওখানে অনেকটা সময় কাটায়, দুজনে পাশাপাশি হাঁটা, বসে থাকা, একসাথে খাবার খাওয়া। ওরা দুজনেই ওখানে অনেক মজা করে। মাঝে মাঝে ইরা আকাশের কোলে ওঠার জন্য বায়না করে, তাই আকাশও ইরাকে কোলে নিয়ে বালুর উপর দিয়ে হাঁটে। ওরা কোথাও বসলে ইরা আকাশের কাঁধে মাথা রাখে, এতে করে ইরা অনেক শান্তি পায়, তার সাথে আকাশও। ওরা যেখানে এতক্ষণ গোসল করে, কেননা আসার সময় আকাশ বাড়তি পোশাক নিয়ে এসছে, কেননা ওরা পানিতে গোসল করবে সেই জন্য। ইরাও আকাশ দুজনকে চেঞ্জ করে পানিতে নামিয়ে ওরা দুজনকে পানি দিয়ে ভিজিয়ে দেয়, এতে করে একজন আরেকজনের কাছে জড়িয়ে ধরে পানিতে পড়ে যায়। এভাবে ওরা সময় কাটায়। ওরা সময় কাটানো শেষ হয়ে গেলে দুজনের ড্রেস চেঞ্জ করে নেয়। ওরা গায়ে ধুয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে এসে আকাশও ইরা দেখে আকাশের ফুফু, ফুপা ও ঈশা বসে আছে, তার সাথে ইরার বাবা মাও। ইরা ওর বাবা মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এদিকে ঈশা এসে আকাশকে ধরে। কোথায় গিয়েছিলি তোরা? আমরা সেই বিকেল থেকে অপেক্ষা করছি, আর তোরা এই রাতে এলি? আমরা সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলাম। এদিকে ইরা ওর মা বাবার সাথে কথা বলতে থাকে। মা, বাবা, তোমরা আসার সময় জানিয়ে কেন আসোনি? তোকে সারপ্রাইজ দিব বলে। তা তোরা কোথায় গিয়েছিলি? আব্বু, আমরা সমুদ্রের ধারে গিয়েছিলাম। তুমি জানো ও আমাকে প্রতিদিন ঘুরতে নিয়ে যায়। সত্যি রাত, তুই কথা সুখী? এত বড় বাড়ির বউ হবি, তারপর অনেক ভালো স্বামীও পেয়েছিস। হ্যাঁ আম্মু, আমি সত্যি অনেক লাকি, এত সুন্দর একটা পরিবার পেয়েছি। ওরা সবাই কথা বলতে থাকে। তখন আকাশের আব্বু অফিস থেকে ফিরে আসে। উনি ফিরে আসতে ঈশার মা বাবা, ইরার মা বাবা ওনাকে সালাম দেয়। উনি সালাম দিয়ে সবার সাথে পরিচিত হয়ে নেয়। কিছু মনে করবেন না, মাত্র অফিস থেকে ফিরছি, আমি অনেক টায়ার্ড, তাই আমরা কাল সকালে ওদের বিয়ে নিয়ে কথা বলবো। ইরার মা বাবা ওনারা দুজনেই হ্যাঁ বলে, কারণ ওনারা অনেক টায়ার্ড।
শুধু আকাশের আব্বুর জন্যই সবাই এত সময় ধরে ওখানে বসেছিল। ওরা সবাই ডিনার করে চলে যায় ওদের রুমে। ঈশা ও ইরা একটা রুমে ঘুমায়, বাকিরা ওনাদের রুমে। পরের দিন সকাল 11টায় ওনারা বসে আছে আকাশ ও ইরার বিয়ে নিয়ে কথাবার্তা। ওনারা ওনাদের বিয়ের তারিখ ঠিক করে নেয়। ওদের বিয়েটা আমরা কালকে দিনের ভিতরে দিয়ে দেব। আকাশের আব্বুর কথায় অনেক রকমের মন্তব্য করে, কারণ এখনও বিয়ের কোনো শপিং হয়নি, সেজন্য তার ওপর ও বাড়ি সাজানোর দায়িত্ব বাকি রয়েছে। দেখুন, ইরা যা যা লাগে সব কেনা হয়ে গেছে, রাতের ভিতরে সব চলে আসবে, বাড়িটা সাজানোর দরকার নেই। আর আপনারা দেশে না গিয়ে এখানেই আপনার মেয়ের সাথে থাকতে পারো, কারণ ওখানে আপনাদের দেখাশোনা করার মতো কেউ নেই। যদি ইরার কোনো ভাই অথবা বোন থাকতো তাহলে হয়তো ওর জন্য ফিরে যেতে পারতেন, কিন্তু সব কিছুই যেহেতু এখানে, তাই এখানেই থেকে যান। তবে মাঝে মধ্যে আকাশ আপনাদের বাড়িতে নিয়ে যাবে, সাথে ইরাকেও। ওখানে আপনারা কয়েকদিন সময় কাটিয়ে আবার আকাশের সাথে চলে আসবেন। কিন্তু কোনো কিন্তু নয়। এইদিকে রোজা এসে বলে, বা আঙ্কেল, ভালোই তো, ছেলের শ্বশুর শাশুড়িকে এখানে রাখতে চাইছেন, ভালো কথা, কিন্তু আপনার ছেলে যে ইরাকে ঠকাচ্ছে তার কি হবে? রোজার কথা শুনে ওখানে সবাই থাকে একে অপরের দিকে মুখের দিকে তাকিয়ে আছে। কেউ না কেউ এই মেয়েটিকে চেনে না, তার উপর এইসব আজে বাজে কথা বলছে সেজন্য। এই মেয়ে, কে তুমি? আর এই বাড়িতে ঢুকলে কি করে? তার উপর এসব কথা বলছো? আমি ঠিকই বলছি, আপনার ছেলে মারামারি করে, অথচ আপনার হবু বৌমা এই সম্পর্কে কিছুই জানে না। এটা কি ঠকানো বলে না? ও মারামারি করে, এতে তোমার কেন সমস্যা হচ্ছে রোজা? এটা ঠিক, আমি মারামারি পছন্দ করি না, তাই বলে কারো কাছে মার খেয়ে চলে আসবে তাও মেনে নিতে পারি না। ওই সময় বাংলাদেশে তুমি মেয়ে ছিলে বলে কোনো ছেলে তোমার গায়ে হাত তুলতো না, তাই ওই দিন ও মার খেয়েছে, কিন্তু এটা ওর নিজের দেশ। এখানে কেউ ওকে মারতে আসলে তার তো প্রতিবাদ করবেই। ইরা, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। বুঝেছি আমি, ও কতটা সরল ছেলে তা আমি জানি। বাংলাদেশে ওর সাথে কয়েকটা দিন সময় কাটিয়ে বসতে পেরেছি, তার উপর এখানে এসে ওকে আরো ভালো করে জেনেছি। ও ভার্সিটিতে কোনো মেয়ের সাথে কথা বলে না, তা আমি ওখানে গিয়েই জানতে পারলাম। দেখো, নিজের আত্মরক্ষায় মারামারি করলে কোনো সমস্যা নেই, তাই তুমি যা পাওয়ার জন্য এখানে এসেছো তা তুমি কখনোই পাবে না। না পেলে রোজ করে নেব আমি। কাল আকাশের বিয়ে, তাই সময় পাবে না। দেখা যাক। রোজা ওখান থেকে চলে যায়। এইদিকে রোজা যাওয়ার পর সবাই একের পর এক প্রশ্ন করেই চলেছে ইরাকে। এরা সবার প্রশ্নের উত্তর দিতে থাকে, সবাই পরে সেটা সবটা বুঝতে পারে। এইদিকে ওই দিন থেকে ওদের বিয়ের কার্যক্রম শুরু হয়ে থাকে। এইদিকে রোজা রকির সাথে হাত মিলিয়ে নেয় রোজাকে বাড়ি থেকে উঠিয়ে নেওয়ার জন্য, যাতে করে এই বিয়েটা না হয়। এইদিকে রনিও ওর প্রতিশোধের জন্য রাজি হয়ে যায়। ওই দিন রাতে রকির ওর লোকজন নিয়ে ইরাকে বাড়ির সামনে কৌশলে উঠিয়ে নিয়ে গিয়ে আটকিয়ে রাখে। এইদিকে ইরা তো কিছুই বুঝতে পারছে না কেন ওকে এখানে আনা হলো। ইরাকে একটা গোডাউনে এনে রাখা হলো। তার উপর রকির বাবার তো লোকজন আছেই, কেননা রকির বাবার তো লোকজন আছে, রকির বাবাও মাফিয়া হওয়ার অনেক লোক আছে, এতে করে সুবিধাই হয়েছে। এইদিকে রোজা ইরার মোবাইল দিয়ে আকাশকে কল দেয়। কেমন আছো আকাশ? এই কি ইরা, তোমার কণ্ঠ এমন দেখাচ্ছে কেন? কারণ আমি রোজা, সেজন্য। মানে ইরার ফোন তোমার কাছে কেন? তার মানে তুই ইরাকে? একদম ঠিক ধরেছিস, আমি রোজাকে কিডন্যাপ করেছি। ওদের একটা শর্তে ছেড়ে দেব, যদি তুই আমাকে বিয়ে করিস। তা কখনোই সম্ভব না। তাহলে যে ইরাকে হারাতে হবে। আমি রাজি, তবে ইরাকেও ওইখানে উপস্থিত থাকতে হবে। তাহলে তো আরো ইন্টারেস্টিং হবে। প্রেমিকা তার প্রেমিককে অন্য কারোর সাথে বিয়ে হতে দেখবে। এই নে একটা জায়গা নোট কর, এখানে চলে আসবি। এইদিকে আকাশ জায়গার নামটা চেনা চেনা লাগছে, কেননা এই জায়গায় কিবরিয়ার আস্তানা। তাই আকাশ ভাবে, তার মানে রোজার সাথে কিবরিয়া ও রকি ওরা তিনজনই হাত মিলিয়েছে, কিন্তু ওরা রোজার উপকার করে ওদের কি লাভ হবে? এইদিকে কেউই জানে না ইরা যে নিখোঁজ। তাই আকাশ বাড়ি থেকে বের হয়ে ঈশাকে কল দিয়ে জানিয়ে দেয় আকাশ ইরাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছে, রাত 3 থেকে 4টার মধ্যে চলে আসবে। ঈশা ওর এবং ইরার মা বাবাকে কথাটা বলে, যাতে করে ওরা ইরা যে নিখোঁজ হয়েছে তা না জানে। আকাশ গায়ে নিয়ে ওর আস্তানায় চলে আসে। ওখানে এসে ওর যত লোকজন আছে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে কিবরিয়ার আস্তানার দিকে। ওখানে চারপাশে আকাশ ওর লোকদের রেখে শুধুমাত্র আসিফকে নিয়ে ভেতরে যায়। ওখানে কিংকে দেখে কিবরিয়া অবাক হয়, কেননা কিং কখন এখানে আসেনি, কিন্তু আজকে আসতে কিবরিয়া অবাক হয়। আরে কিং, আপনি এখানে? তাও আবার আমার মতো মাফিয়ার কাছে? আমি এখানে কথা বলতে আসিনি, এখানে একটা মেয়েকে আটকে রাখা হয়েছে, আমি ও মেয়েটাকে নিয়ে যেতে এসেছি।
এ কি করে সম্ভব কিং? আমি এত কিছু জানি না, মেয়েটাকে আমার চাই। এদিকে কিবরিয়া কি করবে বুঝতে পারছে না। অন্যদিকে কিংয়ের কথা অমান্য করলে কিং কিবরিয়াকে মেরে ওখানে ফেলতে পারে, তাই কিবরিয়া বাধ্য হয়ে ইরাকে ছেড়ে দেয়। এদিকে ইরা আকাশের সাথে আসতে চাইছে না, কারণ ইরা এক মাফিয়ার কাছ থেকে অন্য মাফিয়ার কাছে চলে যাচ্ছে, সেই জন্য। তাই আকাশ ইরাকে অজ্ঞান করে নিতে চাইছিল। তখনই রোজা ওখানে চলে আসে। রোজার সাথে ধাক্কা খেয়ে আকাশের মুখ থেকে মাস্ক পড়ে যায়। এতে করে রোজা আকাশকে চিনে যায়। এই কি তুই এখানে? আর ইরাকে নিয়ে এভাবে তুই যেতে পারিস না। কিবরিয়া সাহেব, আপনি আকাশের কাছে ইরাকে কেন দিয়েছেন? আকাশ কোথায়? আমি তো কিং এর কাছে দিয়েছি। ও কিং নয়, ও আকাশ। আর ওকে আমার বিয়ে করার কথা ছিল, কিন্তু কি করলেন? ওকে এত তাড়াতাড়ি করে ছেড়ে দিলেন। কি? ও তাহলে কিং নয়? কিন্তু তাহলে কিং এর ডান হাত আসিফ এই ছেলেটার সাথে কেন? কারণ আমি কিং, আবার আমি আকাশ। কথাটা বলতে ওরা গুলি করতে থাকে। এদিকে আকাশের সাথে থাকা লোকগুলো গুলি করতে থাকে। আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে বের হয়ে গাড়িতে এনে রাখে এবং ওদেরকে বলে দেয় ইরাকে যেন কেউ গাড়ি থেকে ওখান থেকে নিয়ে না যেতে পারে। ইরাকে ওখানে রেখে আকাশ ভিতরে যায় এবং ওখানে একের পর এক লোকদের মারতে থাকে। ওদের মারা শেষ হলে কিবরিয়া ও রকিও রোজা বাকি আছে, তাই আকাশ ওদের সামনে আর দেখুন মিস্টার কিবরিয়া, আপনাদের ইচ্ছে করলে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারবো না। আমি চাই আপনাদের একটা সুযোগ দিতে। বাকি রইল রোজা। দেখো রোজা, জোর করে কখনো ভালোবাসা হয় না, তাই আমাকে ভুলে যাও। কথাগুলো বলে আকাশ ওখান থেকে আসতে যাবে, তখন রকি রোজাকে গুলি করে। আকাশ পিছনে তাকিয়ে রোজার এই অবস্থা দেখে। রকিও ওর বাবাকে আকাশের লোক গুলি করে মেরে ফেলে। আকাশ ওখান থেকে বের হয়ে আসে। ইরাকে নিয়ে আকাশ বাড়িতে আসে। কেউ কিছু জিজ্ঞেস করলে আকাশ বলে ইরা ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে ইরা ঘুম থেকে আকাশকে দেখে তাই দৌড়ে এসে জড়িয়ে ধরে। ওইদিকে দুপুরের দিকে আকাশ ও ইরার বিয়ে হয়। রাতে যখন ইরাকে আকাশের রুমে বসানো হলো, তখন আকাশ ইরাকে বলে, ইরা, তোমাকে একটা কথা বলার ছিল। আমি জানি কি বলবেন। ওই রাতের কিং তুমি ছিলে, তাই না? তুমি কি করে জানো? যখন আমাকে অজ্ঞান করেন, তখন আমি তোমার আঙুলের আংটি দেখি। ওই আংটি দেখে কথা দাও, আমাকে কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম, তবে তোমাকে ওই পথ ছেড়ে দিতে হবে। তোমার জন্য সব ছেড়ে দিব। এরপর ওরা দুজন হারিয়েছে ভালোবাসায়, যেখানে কোনো মাফিয়া থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের শেষটা অনেকের পছন্দ হবে, আবার অনেকের পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। তাই সবার পছন্দ মতো গল্প শেষ করা সম্ভব না, তাই সবাই ভালো থাকবেন।